যে ইউএসএ তে গত 2 দিন আগে দেখছেন একটা ঘটনা ঘটলো যে নিউজিল্যান্ডে কিন্তু এই ধরনের ঘটনা আমরা কল্পনাও করতে পারি না। নিউজিল্যান্ড কিন্তু ভিসা দেওয়ার জন্য বসে আছে। এক্স্যাক্টলি। আপনি যদি কোনো ডকুমেন্টস যদি ফুলফিলও না থাকে, ভিসা অফিসার কিন্তু আপনার কাছে জানতে চায়। যেমন অন্য কান্ট্রি কানাডাতে আমরা দেখি স্টেট ভিসা রিফিউজ করে দেয়, ইউএসএ তো ভাই চেহারা দেখে ভিসা রিফিউজ করে দেয়, অস্ট্রেলিয়াতেও একই অবস্থা। একটা স্টুডেন্টের মাস্টার্স যদি নিউজিল্যান্ড চুজ করে, আমরা দেখতে পাচ্ছি স্পাউস নিয়ে যেতে পারতেছে এবং স্পাউস ফুল টাইম জব করতে পারতেছে। তার যদি কিডস থাকে তারা ফ্রি এডুকেশন পাচ্ছে। 49 ইয়ার্স তার যদি এজও হয়, সে নিউজিল্যান্ডের ভিসা নিয়ে চলে যাইতে পারতেছে। এটা আসলে অন্য কোনো দেশে এখন কিন্তু এই সুযোগ নেই, পসিবিলিটিটা নেই। আউট অফ এডুকেশনে আছি, জবে আছি, হঠাৎ করে যে আবার বইয়ের টেবিলে বসা। নিউজিল্যান্ডের এডুকেশন সিস্টেমই এটা না। যারা স্কুলে পড়ে ইভেন তাদেরও কিন্তু বই নাই। তারা চায় তাদেরকে ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য, যারা তাতে পরবর্তীতে মার্কেটে ইজিলি এন্ট্রি করতে পারে। টোটাল ভিসা রেশিও যেটাই হোক না কেন, আপনি জানেন যে স্কলার জনের ভিসা রেশিও অলমোস্ট 95% এন্ড অ্যাবভ এখনো পর্যন্ত। আমি এইটা খুবই অ্যামেজ হয়ে বলতে পারবো যে কম্পেয়ার টু লোকাল মার্কেট, স্কলার জোনের মার্কেটের ভিসা রেশিও ইজ ইনসেইনলি হাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমন খন্দকার, সিইও অফ স্কলার জোন। আমরা আরেকটা পডকাস্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমাদের পডকাস্ট মাস্টার্স ইন নিউজিল্যান্ডে মাস্টার্স। আমরা নাও টাইমে দেখতে পারতেছি নিউজিল্যান্ডে মাস্টার্স এর জন্য বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, আপনারা বলতে পারেন বেস্ট ডেস্টিনেশন। বাংলাদেশ থেকে আমরা যে কোনো কান্ট্রির তুলনায় দেখতে পাচ্ছি অনেক অনেক বেশি ডিমান্ড। রিজন হচ্ছে বাংলাদেশে নিউজিল্যান্ডে অনেকগুলা অ্যাডভান্টেজেস আছে মাস্টার্সের ক্ষেত্রে। নিউজিল্যান্ডে গ্যাপ অ্যাকসেপ্টেবল করতেছে, একটা বয়স পর্যন্ত স্টুডেন্টরা যেতে পারতেছে। ওখানে ভিসা সাকসেস রেশিও এখন খুবই ভালো, যে ওখানে পার্ট টাইম জব করতে পারতেছে, স্পাউস নিয়ে যেতে পারতেছে, বাচ্চারা ফ্রি এডুকেশন পাচ্ছে। সব মিলে অল টুগেদার যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নাও টাইমে স্টুডেন্টদের জন্য, বিশেষ করে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে নিউজিল্যান্ড। আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে। আমরা নিউজিল্যান্ড নিয়ে আমরা গ্রাউন্ড ওয়ার্ক যেভাবে করে, আমরা সাধারণত একটা স্টুডেন্ট আসলে আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত স্টুডেন্টকে কিভাবে সার্ভিস দিই, স্টুডেন্টকে আমরা প্রথমে কিভাবে কাউন্সেলিং করি, কি কাউন্সেলিং করি, ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট কি, একটা ইনস্টিটিউটে কেন স্টুডেন্টরা যাবে, প্রাইভেট ইনস্টিটিউটে কেন স্টুডেন্টরা যায়, তাদের একাডেমিক রিকোয়ারমেন্ট কি, তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কি, তাদের গ্যাপ থাকলে কি অ্যাকসেপ্টেবল কিনা, তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কি, ওখানে লিভিং কস্ট কত, স্টুডেন্টরা ওখানে যাওয়ার পরে পার্ট টাইম জব করতে পারবে কিনা, ওখানে যাওয়ার পরে কোন ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা যাবে, স্টুডেন্টরা এখানে যে সাবজেক্টে পড়ালেখা করছে ওই সাবজেক্ট রিলেটেড যদি জব না করে, এখানে যে জব করতেছে ওখানে কোন সাবজেক্টে যাবে, যে সাবজেক্টে গেলে তার ভিসা ইজিলি হবে, এবং কেন ভিসা রিজেকশন হয়, নিউজিল্যান্ড নিয়ে কি কি মিথ আছে, অল টুগেদার আজকে আমরা সব কিছু নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক কথা বলবো। আমাদের সাথে গেস্ট আছে তাহসিন জাওয়াদ ভাই, অনেক দিন ধরে নিউজিল্যান্ড নিয়ে কাজ করে। আসলে এইবার আমরা বলতে পারি নিউজিল্যান্ডে শুরু থেকেই সে নিউজিল্যান্ড নিয়ে কাজ করতেছে। অলমোস্ট 1000 ফাইল সে অলরেডি ডিল করছে নিউজিল্যান্ড নিয়ে। তার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনি একজন ব্যাংকার হইতে পারেন, কিন্তু আপনার জন্য আসলে কোন সাবজেক্টে যাবেন, কোন এরিয়াতে যাবেন, সেখানকার লিভিং কস্ট কত। নিউজিল্যান্ডের আপনারা জানেন যে মেইন সিটিগুলোর মধ্যে অকল্যান্ড, ওয়েলিংটন ওদের ক্যাপিটাল সিটি, ক্রাইস্ট চার্চ, এই সিটিগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যায়। এটা ছাড়াও তো আরও অনেক সিটি আছে, এই হ্যামিল্টনের কথা আমরা বলতে পারি। এই সিটিগুলোতে কেন যাবেন, ওনার যে নলেজ আছে আমরা, এবং আমি শুধু নলেজের কথা বলবো না, উনি যে এতদিন ধরে গ্রাউন্ড ওয়ার্ক করছে, প্রায় 1000 অফ স্টুডেন্ট নিউজিল্যান্ডে আছে, তারা কেমন আছে, তারা কোন সাবজেক্টে গেছে, আপনারা আসলে এই কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি করেন। এটা ছাড়াও আপনাদের গুগল সার্চ টপ 10 কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে, এবং ভিসা রিজেকশন কেন হয়, এসওপিটা কিভাবে লিখলে আপনাদের ভিসা হয়, আমরা অল টুগেদার প্রত্যেকটা পার্টেই যাব কথা বলতে। হ্যালো জাওয়াদ ভাই, ওয়েলকাম টু স্কলার জোন পডকাস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। জাওয়াদ ভাই, আপনি জানেন যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য আপনি যদি প্ল্যান নিয়ে বলেন, সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএসএ, কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়াতে যেতে চায়। বাট নাও টাইমে অনেক স্টুডেন্ট বিভিন্ন চ্যালেঞ্জিং এর কারণে, আপনি জানেন যে নিউজিল্যান্ড তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন নাও টাইমে, এবং প্ল্যান বি বলতে পারেন, তারা এখন প্ল্যান বি তে যাচ্ছে। আপনি কিভাবে কম্পেয়ার করেন, কিভাবে দেখেন যে একটা স্টুডেন্ট হোয়াই নট কানাডা, হোয়াই নট অস্ট্রেলিয়া, হোয়াই নট ইউকে, ইউএসএ, সেই স্টুডেন্টটা কেন নিউজিল্যান্ডে যাবে? সো ভাই, আমি এখানে খুব সিম্পলি একটা জিনিস বলতে চাই যে স্টুডেন্টদের, হ্যাঁ, তাদের অবভিয়াসলি তাদের প্ল্যান এ থাকে, বি থাকে, সি থাকে। সো ইয়েস, কারেন্টলি যাদের প্রিভিয়াসলি প্ল্যান এতে ছিল, মনে করেন আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সো তারা দেখা যাচ্ছে এখন নিউজিল্যান্ড চুজ করতেছে। বাট আমি বলবো যে নিউজিল্যান্ড ক্যান বি ইয়োর প্ল্যান এ রাইট নাও, বিকজ আপনি অন্য ডেস্টিনেশনে যা যা চাচ্ছেন, যেমন টপ এডুকেশন, যেমন হতে পারে আপনার ফ্যামিলি সহ মাইগ্রেশন,
যেমন আপনার হতে পারে পার্ট টাইম ওয়ার্ক, যেমন আপনার হতে পারে ক্যারিয়ার অপরচুনিটি। নিউজিল্যান্ড কিন্তু সব কিছু কম্পেয়ার টু আদার ডেস্টিনেশনস তারা কিন্তু প্রোভাইড করতেছে এবং যথেষ্ট ভালোভাবে প্রোভাইড করতেছে। সো আমি বলবো এখন কারেন্টলি নিউজিল্যান্ড এনি ডে তাদের র্যাঙ্ক এতে রাখতে পারে, তাদের নাম্বার 1 স্পটে রাখতে পারে টু চুজ অ্যান্ড টু স্টাডি অ্যাট নিউজিল্যান্ড। আমরা আরো কিছু বিষয় অ্যাড করতে পারি। যদি কোয়ালিটি অফ এডুকেশন বলেন তাহলে তো ওই 5টা ডেস্টিনেশন অলমোস্ট সেম। নিউজিল্যান্ডের কোয়ালিটি অফ এডুকেশন ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 3% এর মধ্যে আছে এবং 500 এর মধ্যে আছে। যদি কস্টিং এর কথা আমরা চিন্তা করি, অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড অথবা ইউকে, সেম ক্যাটাগরি ইউনিভার্সিটি, সেম র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেম কোয়ালিটি ইউনিভার্সিটি, নিউজিল্যান্ডের কস্ট কিন্তু কম, রাইট? নিউজিল্যান্ডে আরেকটা অ্যাডভান্টেজের কথা আমরা বলতে পারি যে অন্য ডেস্টিনেশনে কিন্তু এখন স্পাউস নিয়ে যাওয়াটা এত ইজি না, যেটা নিউজিল্যান্ডে যেতে পারতেছে, একই সাথে স্পাউস নিয়ে যেতে পারতেছে এবং চাইল্ড এডুকেশনটা ফ্রি পাচ্ছে। এবং আমরা বলতে পারি যে নিউজিল্যান্ডে একজন 25 আওয়ার্স ওয়ার্ক করতেছে, পার্ট টাইম জব, এবং লিভিং কস্ট নিউজিল্যান্ডে কিন্তু কম্পেয়ার টু লিভিং কস্ট অনেক কম। এবং ভিসা রেশিও, দ্য মেন পয়েন্ট আমরা বলতে পারি যে ভিসা রেশিও যদি কম্পেয়ার টু কানাডা, আপনি ক্যাপ দিয়ে দিছে, অস্ট্রেলিয়াতে ক্যাপ দিয়ে দিছে, বাংলাদেশ থেকে তো এখন ইউএস এর ভিসা রেশিও অলমোস্ট নীল অথবা ভেরি পোর, এবং ইউকেও কিন্তু অনেক রেস্ট্রিক্টেড করে দিছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড অপশন, টোটাল ভিসা রেশিও যেটাই হোক না কেন, আপনি জানেন যে স্কলার জনের ভিসা রেশিও অলমোস্ট 95% এন্ড অ্যাবভ এখনো পর্যন্ত। আমি এইটা খুবই অ্যামেজ হয়ে বলতে পারবো যে কম্পেয়ার টু লোকাল মার্কেট, স্কলার জোনের মার্কেটের ভিসা রেশিও ইজ ইনসেইনলি হাই। সো আপনাদের সাথে আমি অনেক দিন ধরে কাজ করার পর আমি এটা বুঝতে পেরেছি যে আপনাদের ডকুমেন্টেশন, নিউজিল্যান্ডটা কিন্তু টোটালি ডকুমেন্টেশনের উপরেই বেস করে। অবভিয়াসলি একাডেমিক অ্যান্ড একটা স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হয়, বাট স্কলার জোন যেভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে আসছে এবং যেভাবে তাদের ডকুমেন্টেশনটাকে রেডি করে দিচ্ছে, আমি বলতে পারবো যে এইটা ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদের ভিসা রেশিওটা এত ভালো। থ্যাংক ইউ জাওয়াদ ভাই। আর আপনি আমাদের সাথে খুবই ক্লোজলি ওয়ার্ক করতেছেন, টাইম টু টাইম সবাইকে হেল্প করছেন, ট্রেনিং করছেন। গত লাস্ট 6 মান্থ ইউনিভার্সিটি রেপদের দ্বারা ট্রেনিং করাইছেন, এই জন্যই তারা এত ভালো সার্ভিস দিচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। আমরা যেটা বলতেছিলাম, আমরা অল টুগেদার এই বিভিন্ন কারণগুলোর কারণে নিউজিল্যান্ড বর্তমানে কানাডা, ইউকে, ইউএসএ প্রত্যেকটা ডেস্টিনেশন থেকে বেটার অপশন। এটা হচ্ছে কস্ট সেভিং, র্যাঙ্কিং ইউনিভার্সিটি, কোয়ালিটি অফ এডুকেশন, ভিসা রেশিও অল টুগেদার, এবং স্পাউস নিয়ে যেতে পারছে, কিডস এডুকেশন ফ্রি। অল টুগেদার নিউজিল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন নাও। আজকে আমরা আসলে টোটাল কথাটাই বলতে চাই, টোটাল পডকাস্টটাই করতে চাই মাস্টার্সের স্টুডেন্টদের জন্য। স্পেশালি আমাদের টার্গেট যারা, আজকে টার্গেট পিয়ার্স গ্রুপ যারা, তাদের হচ্ছে মাস্টার্স। বাংলাদেশ থেকে আপনারা জানেন যারা মাস্টার্সে নিউলি গ্র্যাজুয়েট অথবা যারা 5 বছর আগে, 10 বছর আগে, ইভেন 15 বছর আগে বের হয়েছে, তারা হয়তো কেউ ব্যাংকে আছে, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, লোকাল কোম্পানিতে আছে, তারা হয়তো কেউ পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করছে, কেউ প্রাইভেট থেকে, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এই স্টুডেন্ট গুলা বাইরে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি এবং তারা বাইরে যায় এবং বেটার ক্যারিয়ারের জন্য। তারা মাস্টার্সের জন্য নিউজিল্যান্ডকে কেন চুজ করবে? মাস্টার্সের জন্য নিউজিল্যান্ডকে কেন চুজ করবে, এটার মধ্যে ভাই অনেকগুলো ইউএসপি আছে। সো নাম্বার 1 ইউএসপি কি হতে পারে, একটা স্টুডেন্ট তার লেটসে সে রিসেন্টলি গ্র্যাজুয়েট হোক বা লেটসে সে 20 ইয়ার্স আগে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে কেন এখন কোনো একটা দেশে যেতে যাচ্ছে? ইটস নট যে তাকে নিউজিল্যান্ডে চুজ করতে হবে, ইটস দ্যাট হি ওয়ান্টস এ বেটার কোয়ালিটি অফ লাইফ, হি ওয়ান্টস এ বেটার এডুকেশন, হি ওয়ান্টস এ বেটার ক্যারিয়ার অপরচুনিটি। সো ইন দিস কেসেস তারা কিন্তু নিউজিল্যান্ডকে চুজ করতেছে। নিউজিল্যান্ডের এডুকেশন ওয়ার্ল্ডের এনি ডে টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে আসবে, বিকজ নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি আছে অনলি 8টা, এবং এই 8টা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যদি আপনি দেখেন সবগুলা ওয়ার্ল্ডের 450 র্যাঙ্কিংয়ের মধ্যে আসে, এবং ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে আপনি ওয়ার্ল্ডের 100-এর থেকে দেখা যাবে হচ্ছে 300-এর মধ্যে র্যাঙ্কিংয়ের মধ্যে আসে। এবং তাদের লোকেশনগুলোও যদি আপনারা দেখে থাকেন, নিউজিল্যান্ডের সবগুলা প্রমিনেন্ট সিটিগুলোর মধ্যে অবস্থিত, যেমন অকল্যান্ড, ওয়েলিংটন, ক্যান্টারবেরি, ডানেডিন। তো এই সবগুলা সিটি হচ্ছে নিউজিল্যান্ডের টপ সিটিজ, যেখানে একটা স্টুডেন্টের সবচেয়ে বেশি দরকার কি পড়ে, তারা যাওয়ার পরে পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি। তো তারা এই পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটিগুলো এই সিটিগুলোতে পাচ্ছে। তারা 25 আওয়ার্স পার্ট টাইম করতে পারতেছে, তাদের একাডেমিক পিরিয়ডে, তাদের ভ্যাকেশন পিরিয়ডে তারা ফুল টাইম জব করতে পারতেছে। সো এই সময় এই যে একটা স্টুডেন্ট তার ভ্যাকেশনে ফুল টাইম জব করতেছে, এই 3 মাসের তার একটা ভ্যাকেশন পিরিয়ডে একটা স্টুডেন্ট কিন্তু নিজের টিউশন ফিজরা তারা নিজেরাই কভার করে ফেলতে পারে, অলমোস্ট 80% to 90% অফ দেয়ার টিউশন ফিস। সো ওভারঅল চিন্তা করে দেখলে একটা স্টুডেন্টের যত কিছু দরকার পড়ে একটা দেশে মাইগ্রেশন করার আগে, নিউজিল্যান্ড সব কিছুই অফার করতেছে তাকে। সো পাশাপাশি দেখা যাবে হচ্ছে আমাদের স্টুডেন্টদের যেমন বলতে পারেন হচ্ছে আপনার এখান থেকে
যাওয়ার জন্য তাদের ফ্যামিলির উপরে যে ডিপেন্ডেন্সিটা থাকে। সো একটা স্টুডেন্ট দেখা যায় যে সে রিসেন্টলি গ্র্যাজুয়েট করছে, স্বাভাবিক তার একটা মাস্টার্স ডিগ্রি করতে হলে তার ফাইন্যান্সিয়ালি একটা ফ্যামিলি সাপোর্ট লাগতে পারে। তো একটা ফ্যামিলি তাকে কেমনে সাপোর্ট করে, তাকে ফার্স্ট ইয়ারের টিউশন ফিসটা দিয়ে সাপোর্ট করে এবং ফার্স্ট ইয়ারের লিভিং এক্সপেন্সেসটা দিয়ে সাপোর্ট করে, রাইট? সো নিউজিল্যান্ডের ক্ষেত্রেও জিনিসটা সেম, বাট এখানে সুবিধাটা হচ্ছে কোথায়? সুবিধাটা হচ্ছে আপনার টিউশন ফিসটা আপনি কিন্তু ভিসার পরে দিচ্ছেন, ভিসার আগে কিন্তু আপনাকে টিউশন ফিসটা দেওয়া লাগতেছে না। সো একটা স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত তার ভিসাটা না হচ্ছে তার কিন্তু কোনো টেনশন নাই, তাকে টিউশন ফিস পাঠাতে হবে, যদি তার ভিসা না হয় তাকে ওটা আবার রিফান্ড আনতে হবে, ইন দ্য মিন টাইম তাকে এতগুলো টাকা ম্যানেজ করতে হবে, তার এত প্রেশার কিন্তু সে নাই। সে ইজিলি তার একাডেমিক প্রোফাইল রেডি করবে, তার ল্যাঙ্গুয়েজ প্রোফাইল সে রেডি করবে, রেডি করে সে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে সে সুনার অর লেটার খুব ইজিলি অফারটা পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পরে সে তার ভিসা অ্যাপ্লিকেশন করে দিবে। সো এই যে টোটাল প্রসেসটা ইট টেক্স অ্যাবাউট 4 to 5 months টাইম, এবং এই যে 4 to 5 months টাইমের পরে গিয়ে সে কিন্তু তার টিউশন ফিসটা পে করতেছে, সে অনেক একটা সময় পেতেছে তার টিউশন ফিসটা পে করার জন্য। দ্যাটস গ্রেট, ট্রু। আমরা তার মানে দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট যদি নিউজিল্যান্ড চুজ করে, প্রথমে তার অ্যাপ্লিকেশন করতে কোনো খরচ নাই, জিরো অ্যাপ্লিকেশন ফি। তার মানে প্রথমে তার কোনো খরচ হচ্ছে না, তারপরে সে ডকুমেন্টস খুব শর্ট টাইমের মধ্যে প্রসেস করতে পারতেছে। একটা ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত যাইতে 2 থেকে 3 মাসের মধ্যে সে ভিসাতে চলে যেতে পারতেছে, মানে শর্ট টাইমে সে তার প্রসেসটা কমপ্লিট করতে পারতেছে। পার্ট টাইম জব, হাইয়েস্ট আওয়ার পার্ট টাইম জব করতেছে 25 আওয়ার্স পার উইক। সে একটা ভালো স্যালারি পাচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। আমরা দেখতে পাচ্ছি স্পাউস নিয়ে যেতে পারতেছে এবং স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছে, সে নিজে জব করতেছে প্লাস স্পাউস ফুল টাইম জব করতে পারতেছে। তার যদি কিডস থাকে তারা ফ্রি এডুকেশন পাচ্ছে। 49 ইয়ার্স আর যদি এজও হয় সে নিউজিল্যান্ডের ভিসা নিয়ে চলে যাইতে পারতেছে। এটা আসলে অন্য কোনো দেশে এখন কিন্তু এই সুযোগ নেই, পসিবিলিটিটা নেই। হ্যাঁ, ফ্রেশ গ্র্যাজুয়েট যেমন যেতে পারতেছে, যার এজ কিনা 25 এবং যার এজ কিনা 49 সেও যেতে পারতেছে। যে কোনো এজের জন্য আমরা বলতে পারি সেটেল ডাউনের জন্য নিউজিল্যান্ড নাও এ টাইমে ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং ইজি পিআর অপশন আমরা বলতে পারি, যদি স্টুডেন্টরা ওখানে যে তাদের কন্ডিশন ফুলফিল করে। আমরা জানি স্টেট টু রেসিডেন্স অথবা ওয়ার্ক টু রেসিডেন্সে যদি কন্ডিশন ফুলফিল করে, স্টুডেন্টরা ওখানে যে লং টাইম সেটেল ডাউন করতে পারতেছে এবং হাইয়েস্ট নাম্বার অফ ইয়ার পিএইচডব্লিউটাও পাচ্ছে। এক্স্যাক্টলি 3 ইয়ার সে পিএইচডব্লিউটা পাচ্ছে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, অনেক স্টুডেন্ট যারা মাস্টার্স করতে যায় তাদের দেখা যায় একটা গ্যাপ থাকে, রাইট? তারা লেটস সে 10 to 15 ইয়ার্স গ্যাপ থাকে, তারা অন্য কোনো ডেস্টিনেশনে যেহেতু যেতে পারতেছে না, তারা নিউজিল্যান্ডটা প্রেফার করতেছে। এখন তাদের একটা টেনশন থাকে যে আমি এত বড় একটা গ্যাপের পরে গিয়ে কি আমি আবার পড়ালেখায় ঢুকতে পারবো, আমি কি পড়ালেখা করতে পারবো, আবার আমার কি রেজাল্ট ভালো হবে? নিউজিল্যান্ডের এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা কোথায়? তাদের পড়ালেখাটা কিন্তু টোটালি একাডেমিক বেস না, তাদের পড়ালেখাটা এক্সট্রিমলি স্কিল্ড বেস অ্যান্ড প্র্যাকটিক্যাল বেসড ফোকাস। সো তাদের যে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আছে, তারা কিন্তু এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকেও তাদের পয়েন্টস গ্যাদার করতে পারতেছে। ওখানে গিয়ে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মাধ্যমে জীবন লেটসে প্লেসমেন্ট অপশন পাচ্ছে, তারা ইন্টার্নশিপের অপশন পাচ্ছে, এই যে প্রফেশনাল কিছু অপশন, এগুলো থেকেও কিন্তু তারা পয়েন্টস গ্যাদার করতেছে। সো জিনিসটা এমন না যে তাদের টোটালি একাডেমিকের উপরে ফোকাস করতে হবে, রেজাল্ট অনেক ভালো করতে হবে, নট নেসেসারি। তারা এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সটাকেও তারা কাজে লাগায়, তারা তাদের রেজাল্টসটা ভালো করতেছে, পরে তাদের ক্যারিয়ার অপরচুনিটিটাও তারা হ্যান্ডস অন স্কিল, রাইট? এক্স্যাক্টলি, হ্যান্ডস অন স্কিল অপরচুনিটি তারা ইউজ করতে পারতেছে নিউজিল্যান্ডে গিয়ে। আসলে এটা যেটা হয়, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করলেন যে আমাদের আসলে 5 বছর 10 বছর 15 বছর আমরা আউট অফ এডুকেশনে আছি, জবে আছি, হঠাৎ করে যে আবার বইয়ের টেবিলে বসা, মেমোরাইজ করে ওটা নিয়ে যে এক্সাম দেওয়া, আসলে নিউজিল্যান্ডের এডুকেশন সিস্টেমই এটা না। নিউজিল্যান্ডের যারা স্কুলে পড়ে ইভেন তাদেরও কিন্তু বই নাই, এবং তাদেরকে টপিক দিয়ে দেয়, টপিকের উপরে তারা হচ্ছে রিসার্চ করে, ওইটার উপরে লেখালেখি কেস স্টাডি করে, তার ওইটার উপরেই কিন্তু তার মার্কিং গুলা হয়। ঠিক সেম আমরা জব লাইফে যা করি, নিউজিল্যান্ডের এডুকেশন কিন্তু এটা এক্স্যাক্টলি, ইয়েস, বিকজ নিউজিল্যান্ডের গভর্নমেন্টও খুবই স্ট্রিক্ট, মানে স্ট্রেইট ফরওয়ার্ড এটা বলে তুমি এখানে আমার এডুকেশন নেওয়ার থেকে বেশি তুমি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, বিকজ তারাও চায় একটা স্টুডেন্ট যখন আসতেছে তাদের এখানে, তারা চায় তাদেরকে ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য যারা তাতে পরবর্তীতে মার্কেটে ইজিলি এন্ট্রি করতে পারে। সো দিস ইজ দ্য নাম্বার 1 বিগেস্ট পয়েন্ট অফ নিউজিল্যান্ড এডুকেশন, যে এটা আমাদেরকে পুরোপুরি মার্কেটের জন্য প্রিপেয়ার করায় দেয়, যে কেন আমরা গিয়ে সাথে সাথে পড়ালেখা শেষ করার ইনস্ট্যান্টলি সাথে সাথে আমরা জব অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারি। থ্যাংক ইউ জাওয়াদ ভাই, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমরা এই পর্যায়ে আসলে বুঝতে পারতেছি যে নিউজিল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন নাও টাইমে স্টুডেন্টদের জন্য, স্পেশালি ফর ভিসা এবং আদার্স অপরচুনিটির জন্য, মাস্টার্সের স্টুডেন্টের জন্য। আমি একটু রিকোয়ারমেন্টগুলো জানতে চাবো যে একটা স্টুডেন্ট বাইরে যাওয়ার ক্ষেত্রে 4টা রিকোয়ারমেন্ট আমরা বলি খুবই গুরুত্বপূর্ণ,
যেটা আমাদের ব্রেন্স মার্ক হিসাবে বলতে পারি। একটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, গ্যাপ এবং তার ফাইন্যান্স। এবং এই 4টা রিকোয়ারমেন্ট যদি মিট করে আমরা দেখি, এবং সে যদি এই 4টা রিকোয়ারমেন্টের উপরে এবং সে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছে টোটালটা যদি ভিজুয়ালাইজ করতে পারে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, সে কেন ওই সাবজেক্টে পড়তে যাচ্ছে, এসওপির মাধ্যমে সে যদি এটা ভিজুয়ালাইজ করতে পারে, আমরা দেখতে পাই 95 to 98% টাইমে কিন্তু ভিসা হয়ে যায়। নিউজিল্যান্ড কিন্তু ভিসা দেওয়ার জন্য বসে আছে এক্স্যাক্টলি। এবং নিউজিল্যান্ড সাচ এ নাইস কান্ট্রি যে আপনি যদি কোনো ডকুমেন্টস যদি ফুলফিলও না থাকে, তারা যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, ভিসা অফিসার কিন্তু আপনার কাছে জানতে চায়, আবার রিচ আউট করে আপনাকে বলবে যে তুমি আমাকে এটা প্রপার ইন্টারভিউর জন্য আপনাকে ফোন দেয়। এবং যেমন অন্য কান্ট্রি, কানাডাতে আমরা দেখি স্টেট ভিসা রিফিউজ করে দেয়, ইউএসএ তো ভাই চেহারা দেখে ভিসা রিফিউজ করে দেয়, অস্ট্রেলিয়াতেও একই অবস্থা। নিউজিল্যান্ডে কিন্তু একটা জেন্টাল কান্ট্রি আমরা বলি, আমরা জানি জেন্টাল তা না, তাদের ওয়ার্ক দিয়ে কিন্তু তারা জেন্টাল। আমরা রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আপনার কাছে জানতে চাই, তাদের একাডেমিক রিকোয়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এন্ড গ্যাপ এক্সপ্লেনেশন। একটা স্টুডেন্ট মাস্টার্সে যাইতে হলে তার কি ধরনের রিকোয়ারমেন্ট গুলো লাগবে? সো একাডেমিক্যালি দিয়ে যদি আমি স্টার্ট করি, সো একাডেমিক্যালি নিউজিল্যান্ডের এন্ট্রি রিকোয়ারমেন্ট ইজ 60% অফ মার্কস। বাংলাদেশে যেহেতু এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম পার্সেন্টেজ হয়ে থাকে, তো আমরা ফোকাস করবো যাতে স্টুডেন্টের 60% মার্কসটা থেকে থাকে। তো লেটস সে একটা স্টুডেন্টের 60% মার্কস আসে, তো সে কিন্তু ডিরেক্টলি এলিজিবল হয়ে যাইতেছে। এখন কিছু কিছু প্রোগ্রাম আছে ভাই, যেগুলার প্রোগ্রামের কিছু ইন্টেন্সিফাইড সাবজেক্ট হয়ে থাকার কারণে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ার করে। লেটস সে 2 years অফ ম্যানেজারিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, লেটস সে 2 years অফ ইন দ্যাট পার্টিকুলার রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অথবা দেখা যায় ইন সাম কেসেস লেটস সে আপনার 60% মার্কস নেই, আপনার মার্কস আছে 50% বা 55%, আপনি 2010 সালে গ্র্যাজুয়েট করছেন, আপনি এই 15-16 বছর ধরে আপনি জব করতেছেন। সো নিউজিল্যান্ড কি আপনাকে নিবে না? না, নিউজিল্যান্ড কিন্তু আপনাকে নিবে। কেন নিবে? বিকজ এই যে আপনি ওয়ার্কের যে 15 থেকে 16 বছরের যে আপনার একটা ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছেন, নিউজিল্যান্ড এইটাকে অনেক ভ্যালু করে এবং তারাও এটাকেই ফোকাস করে বেশি যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কত হয়েছে। সো আপনার মার্কস যদি 50% 55%ও থেকে থাকে, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ইন্টেন্সিভ 5 ইয়ার্সের প্লাস হয়ে থাকে, তারা কিন্তু আপনাকে একাডেমিক্যালি ওয়েভ করে দিবে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট এবং আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। সো এই গেল হচ্ছে নাম্বার 1 আপনার একাডেমিক। এবার নাম্বার 2তে যদি আমি বলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো নিউজিল্যান্ডে আমরা 2টা ল্যাঙ্গুয়েজ মেইনলি সবচেয়ে বেশি জানি অ্যাকসেপ্টেবল। নাম্বার 1 ইজ অ্যাজ ইউজুয়াল একাডেমিক আইএলস, এবং একাডেমিক আইএলসের রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দেন 6। এটা মাস্টার্সের রিকোয়ারমেন্ট। আমি ব্যাচেলরেরটাও বলে রাখি, দ্যাট ইজ 6, নো ব্যান্ড লেস দেন 5.5। এবং সেকেন্ড থিং দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, দ্যাট ইজ পিটিই। সো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেই 2টা কান্ট্রিতে পিটিই ওয়াইডলি অ্যাকসেপ্টেড। নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি আমি বলি, মাস্টার্সে তাদের পিটি রিকোয়ারমেন্ট ইজ 58, নো ব্যান্ড লেস দেন 50। ওকে, সো দিস ইজ ফর দ্য নর্মাল প্রোগ্রামস। তাদের কিছু মাস্টার্স প্রোগ্রাম আছে, লেটস সে মাস্টার্স ইন নার্সিং, লেটস সে মাস্টার্স ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন, বা লেটস সে মাস্টার্স ইন সোশ্যাল প্র্যাকটিস বা সোশ্যাল ওয়ার্ক। এইসব প্রোগ্রামে দেখা যায় তাদের আইএলস অথবা পিটি রিকোয়ারমেন্ট একটু হাই লাগে। সো এটা ডিপেন্ড করে কোর্স টু ইউনিভার্সিটি বেসিসের উপর। 7 রাইট? 7 হতে পারে, 6.5 নো ব্যান্ড লেস দেন 6.5 হতে পারে, 7 নো ব্যান্ড লেস দেন 7 হতে পারে। সো এটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন টু ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে থাকে। সো এইটা ছাড়াও কিছু কিছু নিউজিল্যান্ডের ইনস্টিটিউশন কিন্তু আমাদের ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে থাকে। সো যেমন হতে পারে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি, ইউনিভার্সিটি অফ ওয়াইক্যাটো, ম্যাসি ইউনিভার্সিটি, এগুলোতেও কিন্তু আমরা স্টুডেন্টরা যদি ডুওলিঙ্গো দিয়ে থাকে এবং ডুওলিঙ্গো ওভারঅল স্কোর লাগবে 120, নো ব্যান্ড লেস দেন 110, তাহলে কিন্তু সে মাস্টার্সের জন্য এগুলোতেও এলিজিবল হয়ে থাকতেছে। সো 3টা জিনিস মেইনলি আমরা আইএলস আর পিটিটাকেই ফোকাস করব, বাট কারো যদি ডুওলিঙ্গো দেওয়া থাকে সেও কিন্তু এলিজিবল হচ্ছে নিউজিল্যান্ডে। সো এই গেল হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। এবার নাম্বার 3 আসি গ্যাপ রিকোয়ারমেন্ট। গ্যাপটার ব্যাপারে ভাই আমরা নিউজিল্যান্ড ইমিগ্রেশন থেকে আমাদের সাথে কথা হওয়ার পর আমরা যেটা স্ট্রেট ফরওয়ার্ড তাদের বুঝলাম, গ্যাপ ইজ নট অ্যান ইস্যু অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ প্রপার এক্সপ্লেনেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স। সো গ্যাপ আপনার থাকুক, লেটস সে আপনার একটা স্টুডেন্ট এইচএসির পরে ব্যাচেলরে গেছে, তার 5 বছরের গ্যাপ আছে, ইমিগ্রেশন অ্যান্ড ইউনিভার্সিটির কোনো ইস্যু না এটাতে, আনটিল অ্যান্ড আনলেস আপনি এটা প্রপারলি এক্সপ্লেন করছেন। অন্য কান্ট্রিতে যেটা হয় যে 2 বছর পরে তারা নিবেই না, 3 বছর পরে নিবেই না, নিউজিল্যান্ডের সিস্টেমটা এটা না। লেটস সে আপনার কোনো মেডিকেল কন্ডিশন ছিল, জাস্ট লেটস সে একটা স্টুডেন্টের মেডিকেল কন্ডিশন থাকতেই পারে, সো তার 4 ইয়ার্সের একটা গ্যাপ পড়ছে, কিন্তু তার মেডিকেল সার্টিফিকেটটা আছে, সে কি এখন পড়ালেখার জন্য এলিজিবিলিটি মানে হতে পারে না? সে কি এখন আর পড়ালেখা করতে পারবে না? এটা তো কথা হইতে পারে না। সো
নিউজিল্যান্ড যেটা বলে তুমি আমাকে প্রপার ডকুমেন্টেশন দেখাও যে তোমার কেন গ্যাপটা হয়েছে, প্রপার ডকুমেন্টেশনটা দেখো, আমি তোমাকে অফার দিব। ইমিগ্রেশনের সেম, তুমি আমাকে প্রপার ডকুমেন্টেশন দেখাও, প্রুফ দেখো, আমি তোমাকে ভিসা দিব। নো ওয়ারিজ অ্যাবাউট গ্যাপ। মাস্টার্সের ক্ষেত্রে তো গ্যাপ নিয়ে কোনো ইস্যুই নেই, বিকজ মাস্টার্সের ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা যায় যে তাদের যেহেতু তারা ভিসার জন্য পিআরের জন্যও তারা দেখা যায় যে আপ টু 55 ইয়ার্স পর্যন্ত একটা স্টুডেন্টকে পিআরের অপরচুনিটি দিয়ে থাকে। সো আপ টু 52 ইয়ার্স পর্যন্ত একটা স্টুডেন্ট কিন্তু তার মাস্টার্স করতে নিউজিল্যান্ডে যেতে পারে। সো একটা 52 ইয়ার্সের মানুষ স্বাভাবিক তার মাঝখানে 20 to 25 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি একটা গ্যাপ হয়ে থাকে। এই গ্যাপটা যদি সে প্রপারলি উইথ প্রপার ডকুমেন্টস এভিডেন্স দিয়ে দেখাতে পারে, সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে, ইমিগ্রেশন উইল অ্যাকসেপ্ট, অলসো ইউনিভার্সিটি উইল অ্যাকসেপ্ট, নো ইস্যু অন দ্য গ্যাপস। সো দিস ইজ 3 পয়েন্ট। অ্যান্ড লাস্টলি ভাই আপনার যে পয়েন্টটা Finance. ছিল ফিন্যান্স, নিউজিল্যান্ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ইজ দ্য অ্যাপ্লিক্যান্টস ফাইন্যান্স। ইউনিভার্সিটি এটা দেখবে না, বাট ইমিগ্রেশন এটার উপরে আপনাকে ভিসা দিবে। আপনার ফাইন্যান্স স্ট্রং হলে হবে না, ফাইন্যান্সটা এক্সপ্লেইনেবল হইতে হবে, কেমনে এইটা আসছে, কেমনে এটা রেডি করছেন, কেমনে এটা প্ল্যান করতেছেন। এখানেই সবাই ভুলটা করে ফাইন্যান্সটা রেডি করতে। তো ফাইন্যান্সটা কিন্তু ভাইয়া মানে হচ্ছে আপনার লেটসে আপনার টাকা আছে, আপনার টাকাটা ব্যাংকে রাখছেন এবং টাকাটা দেখাই দিচ্ছেন আমি পড়ালেখা করব। সো এইটা দিলে কিন্তু আপনার ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করে নিবে না। ইমিগ্রেশন নাম্বার ওয়ান কী চাই, তারা চায় আপনি 1 বছরের লিভিং এক্সপেন্সেস, 1 বছরের আপনার টিউশন ফিস, যেহেতু টিউশন ফিস ভিসা হওয়ার পরে দিচ্ছেন, সো 1 বছরের টিউশন ফিস প্লাস ইনিশিয়াল ট্রাভেল এক্সপেন্সেস, এই 3টা জিনিস আপনি দেখাবেন হচ্ছে লিকুইড। লিভিং কস্টটা কত দেখাইতে হয়? ওকে, সো লিভিং কস্টের ব্যাপারে যদি বলি, পুরা নিউজিল্যান্ডে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য লিভিং কস্ট টার্সিয়ারি এডুকেশনের জন্য একদম সিমিলার, দ্যাট ইজ $20,000 সো বাংলা টাকায় যদি এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কনভার্ট করে বলি, এটা অ্যাপ্রক্সিমেটলি 14 to 15 লাখসের মধ্যে আসে। সো এই হতে পারে আপনার মানে টিউশন লিভিং কস্ট। নাম্বার 2 ইজ আপনার টিউশন ফিস। তো টিউশন ফিস তো ভাই ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের উপরে ডিপেন্ড করে। সো লেটস সে এটা হতে পারে আপনার $25,000 টু লেটস সে $40,000। সো এইটার ভিতরে একটা হয়ে থাকবে। সো এইটাও আপনার লেটস সে বাংলা টাকায় যদি বলি 20 থেকে 30 লাখ টাকার মধ্যে, রাইট? সো আপনার লিভিং এক্সপেন্সেস গেল 15 lakhs, আপনার টিউশন ফিস লেটস সে গেল 25 lakhs, তো আপনার টোটাল হলো কত 40 lakhs। প্লাস আপনার ট্রাভেল এক্সপেন্সেস দেখাইতে হবে। ট্রাভেল এক্সপেন্সেসটা বলতে কি, একটা স্টুডেন্ট সে যদি তাকে এখান থেকে ভিসা দেয়, সে ওখানে ট্রাভেল করতে পারতেছে এবং তার রিটার্ন টিকিটটা যাতে সে মেনটেন করতে পারে যদি তার ওখানে কোনো প্রবলেম হয়, এই দুইটার জন্য আরও তারা দেখতে চায় হচ্ছে $5,000, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 lakhs বিডিটি। সো টোটাল একটা স্টুডেন্ট কিন্তু আপনার 45 lakhs বিডিটি থাকলে সে কিন্তু নিউজিল্যান্ডে ভিসা সাবমিশনের জন্য রেডি, সে যেতে পারবে। বাট এই টাকাটা এখন হচ্ছে মেইন জিনিস, এই টাকাটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে এই টাকাটা আপনি কোথার থেকে ম্যানেজ করছেন, টাকাটা আপনি কেমনে ম্যানেজ করছেন, টাকাটা আপনার সোর্সটা কোথার থেকে আসছে। এবং লেটসে এই টাকাটা আপনি ইউজ করে ফেললেন, বাট আপনার লেটসে কোনো একটা প্রবলেম হলো নিউজিল্যান্ডে যাওয়ার পরে, লেটসে আপনি ফাইন্যান্সিয়ালি কোনো একটা প্রবলেমে পড়লেন, বা লেটসে আপনি হেলথের সেক্টর থেকে কোনো একটা প্রবলেমে পড়লেন, তখন স্টুডেন্ট ব্যাকআপ কেমনে ম্যানেজ করবে, তখন তার ফাইন্যান্সিয়াল সোর্সটা থেকে আসবে। এখানে হচ্ছে সোর্স অফ ইনকামটা অনেক ইম্পর্ট্যান্ট। তো একটা সোর্স অফ ইনকাম কোত্থেকে আসে, একটা স্টুডেন্টের স্পন্সরের থেকে। তো স্পন্সরের কিন্তু তখন সোর্স অফ ইনকাম হিসাবে তার রেগুলার ইনকামটা দেখাতে হয়, এবং রেগুলার ইনকাম হিসাবে আমরা কিন্তু একটা স্পন্সরের মিনিমাম বলে থাকি যে একটা স্পন্সর যাতে 2 lakhs প্লাস তার অ্যানুয়াল স্যালারি মিনিমাম হয়ে থাকে। এবং এটা জাস্ট জব থেকে হতে হবে তা না, এটা তার রেন্টাল হতে পারে, এটা তার বিজনেস হতে পারে, এটা তার জব হতে পারে, এবং লটস অফ আদার থিংস থেকে তার স্পন্সরের যাতে মিনিমাম মান্থলি ইনকাম তার যদি 2 lakhs প্লাস দেখাতে পারে, এই হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম। এইবার লাস্ট থিং, এইটা তো আমি দেখাইলাম, এখন এগুলো আমি এক্সপ্লেইন করব কোথায়? এগুলো আমি এক্সপ্লেইন করবো হচ্ছে একটা স্টুডেন্টের স্টাডি প্ল্যানে। তো স্টুডেন্টের স্টাডি প্ল্যানটা বলতে কি, স্টাডি প্ল্যানটা বলতে হচ্ছে টোটাল এসওপিটা বোঝাচ্ছি আমি। স্টেটমেন্ট অফ পারপাস, স্টেটমেন্ট অফ পারপাসে একটা স্টুডেন্ট কিন্তু তার কেন সে ওই ইউনিভার্সিটি চুজ করছে, এই ইউনিভার্সিটিতে সে কী বেনিফিট পাচ্ছে, তার পড়ালেখা শেষ করার পরে তার প্ল্যান কী, বা এই সাবজেক্টটা করে তার কী কী অপরচুনিটি আছে, বা নিউজিল্যান্ডের এডুকেশনটা সে কেন সিলেক্ট করলো, এটা কিন্তু এসওপির মধ্যে যায়। বাট স্টাডি প্ল্যানের মধ্যে কিন্তু আপনাকে আরও কিছু পয়েন্ট অ্যাড করতে হয়। যেমন কি হতে পারে, যেমন হচ্ছে লেটসে আপনার মাস্টার্স বা ব্যাচেলর, লেটসে আপনার মাস্টার্স 1.5 বছরের, ওকে? সো আপনি তো 1 বছরের ফান্ডটা লিকুইড দেখাইছেন, আরও তো 6 মান্থসের ফান্ড আছে। এই 6 মান্থসের ফান্ড আপনি স্টাডি প্ল্যানের একটা নতুন করে একটা পোর্শন দিতে হবে, দ্যাট ইজ ইয়োর ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টস। এই ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টসে আপনাকে এক্সপ্লেইন করে দিতে হবে যে আপনি পরের 6 মাসের ফান্ড আপনি কেমনে অ্যারেঞ্জ করবেন,
কিভাবে আপনার পরের 6 মাসের ফান্ড আপনার স্পন্সর আপনাকে সাপোর্ট দিবে। ব্যাচেলরের ক্ষেত্রেও সেম, লেটস একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে দেখাইছে, সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারেটা সে কোথা থেকে ম্যানেজ করবে, এই জিনিসটা প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। এইটা এক্সপ্লেইন করতে হবে এসওপিতে, এবং ডকুমেন্টেশন আলাদা করে দেওয়া লাগবে উইথ সাপোর্টিং এভিডেন্স। থ্যাংক ইউ জাওয়াদ ভাই, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি স্টুডেন্টরাও ক্লিয়ার হয়েছে তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টস নিয়ে। আসলে খুব টাফ না এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো, একটা স্টুডেন্টের বাইরে যাওয়ার ক্ষেত্রে খুবই সিম্পল যে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো থাকে। ফাইন্যান্সের ক্ষেত্রে একটা রুলস আছে, ব্যাংকের টাকাটা যেন 3 মান্থ যেন ওল্ড হয়, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আদারওয়াইজ তারা একটু ডাউট করে, কারণ এটা অ্যাজ পার ইনস্ট্রাকশনে দেওয়া আছে। আমরা এই জন্য বলি একটু আর্লি ওয়ার্কটা শুরু করার জন্য, যে সেশন ধরার আগে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে যেন তারা কাজটা শুরু করে। নিউজিল্যান্ডে আসলে সেশন কখন কখন, তাদের ডেডলাইন গুলো কখন, এটা জানতে চাই। আচ্ছা, নিউজিল্যান্ডের যদি আমি ডেডলাইনের ব্যাপারটা ভাইয়া বলি, নিউজিল্যান্ডের মেইনলি ইনটেক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেব্রুয়ারি, একটা জুলাই। বাট কিছু ইনস্টিটিউশন এবং কিছু ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর অথবা অক্টোবর ইনটেকও থেকে থাকে। সো লেটসে আমার ওভারঅল আছে 3টা ইনটেক। সো আমরা যেটা বললাম যে একটা স্টুডেন্টের কিন্তু মিনিমাম 6 মান্থস আগের থেকে প্ল্যান করে রাখা উচিত, যে সে কেন কখন নিউজিল্যান্ডে যাচ্ছে, সে কীভাবে যাচ্ছে, সে এইভাবে প্রিপারেশন নিচ্ছে, এটা মিনিমাম তার 6 মান্থস আগের থেকে স্টার্ট করা উচিত। সো ডেডলাইন্সের ব্যাপারে যদি আমি বলে থাকি, আপনি অ্যাপ্লিকেশন ডেডলাইন পাবেন লেটসে ফর নেক্সট ফেব্রুয়ারি ইনটেক, আপনি অ্যাপ্লিকেশন ডেডলাইন পাবেন টিল নভেম্বর এন্ড। বাট আপনি যদি নভেম্বর এন্ডে প্রসিড করা শুরু করেন, আপনি কিন্তু ফেব্রুয়ারি ইনটেক কখনোই ধরতে পারবেন না। এটা নিয়ার টু ইম্পসিবল না, এটা টোটালি ইম্পসিবল। সো তাকে কীভাবে, একটা স্টুডেন্ট যদি ফেব্রুয়ারি ইনটেকে প্রসিড করতে চায়, তাকে কীভাবে প্রসিড করতে হবে? তাকে এই জুন থেকে জুলাইয়ের মধ্যেই তাকে তার ব্যাংকটা স্টার্ট করে দিতে হবে, এবং পাশাপাশি তার ফাইলটা প্রসেসিং করা শুরু করতে হবে। এই যে 3 মান্থসের ব্যাংক ম্যাচুরিটি, দ্যাট ইজ ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট, এটা কিন্তু আপনি ওয়েভ করতে পারবেন না। ইমিগ্রেশন কিন্তু এটা চায় আপনাকে 3 মান্থসের আপনার ব্যাংকের স্টেটমেন্টের ম্যাচুরিটিটা হতে হবে। সো এটা যদি না হয়ে থাকে, তখন কিন্তু আপনার ভিসার প্রবাবিলিটিটা অনেকটাই কমে যায়। সো এইটার জন্য একটা স্টুডেন্টের লেটসে 3 মান্থসের ব্যাংক ম্যাচুরিটি হলো, সে লেটসে জুলাই থেকে তার ব্যাংক স্টার্ট করলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস চলে গেল, তার ব্যাংক ম্যাচিউর হলো, তার অফার আসলো, তার ডকুমেন্টেশন ইন দ্য মিন টাইম লেটসে সে প্রসিড করলো, তাহলে তার এবার ভিসা সাবমিশন হলো লেটসে সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর, অক্টোবর, এই 2 মাস তার কিন্তু টাইম লেগেই যাইতেছে তার ভিসা ডিসিশন আসতে। লেটসে তার ভিসা ডিসিশন নভেম্বরের মধ্যে চলে আসলো, এরপরে ডিসেম্বরটা সে একটা ভ্যাকেশন পিরিয়ড পাবে। টোটাল নিউজিল্যান্ডটা তাদের ক্রিসমাস ভ্যাকেশন এবং তাদের নিউ ইয়ার ভ্যাকেশনের জন্য অফ থাকে, এবং জানুয়ারিতে সে, যখনই জানুয়ারি চলে আসবে, সে ফ্লাই করে নিউজিল্যান্ডে প্রসিড করবে, এবং ফেব্রুয়ারি থেকে তার ক্লাস স্টার্ট হবে। সো মিনিমাম আপনার ডেডলাইন ধরলে খালি হবে না, আপনাকে মিনিমাম 6 মান্থস আগের থেকে কাজটা শুরু করতে হবে এনি হাউ। থ্যাংক ইউ জাওয়াদ ভাই, আমরা যেটা জানতে পারলাম, আসলে মেইন সেশন হচ্ছে দুইটা, আপনারা জানলেন যে জুন জুলাই সেশন এবং আরেকটা সেশন হচ্ছে ফেব্রুয়ারি সেশন। নেক্সট ইনটেকে যদি ডকুমেন্টস আপনার রেডি টু অ্যাভেলেবেল থাকে, বিশেষ করে ভিসা ডকুমেন্টস, আপনারা লেট অ্যাপ্লিকেশন করতে পারেন। বাট আমরা যদি জানি, যেহেতু তার ব্যাংক ব্যালেন্সের একটা টাইম লিমিট আছে, ইন্টারন্যাশনালি যেহেতু আপনার একটা অ্যাডমিশন করতেছেন, অ্যাটলিস্ট 5 to 6 মান্থ হাতে সময় নিয়ে প্রসেসটা করাটা হচ্ছে ওয়াইজ ডিসিশন। আপনি জানেন যে বাংলাদেশি স্টুডেন্টরা যারা যায়, তাদের ওখানে যে লং টার্ম প্ল্যান থাকে, ওখানে যে পার্ট টাইম জব করা, ওখানে যে পরবর্তীতে পিএইচডব্লিউ, যেহেতু 3 ইয়ার্সের একটা পিএইচডব্লিউ দিচ্ছে, ওখানে যে একটা নিউজিল্যান্ডের এক্সপিরিয়েন্স গ্যাদার করা, আরও এর বিষয় থাকে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সে যেহেতু অনেকগুলো টিউশন ফি দিয়ে ওখানে যাচ্ছে, এবং পরবর্তীতে যদি কারোর পিআর প্ল্যান থাকে, আপনি জানেন যে নিউজিল্যান্ডে খুব সুন্দর পিআর প্ল্যান আছে, যেটা অগাস্ট 2026 থেকে শুরু হতে যাচ্ছে, এবং ওখানে স্টেট টু রেসিডেন্স অথবা ওয়ার্ক টু রেসিডেন্স, এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোলটা প্লে করে, এটা হচ্ছে সাবজেক্ট এবং স্কিল শর্টেজ। মানে আমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছি, ওই সাবজেক্টের ডিমান্ড নিউজিল্যান্ডে আছে কিনা, এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড গভর্নমেন্টকে আমরা থ্যাঙ্কস দিতে পারি যে তাদের একটা রিসার্চ করা একটা স্কিল শর্টেজ লিস্ট আছে, যেটাকে আমরা গ্রিন লিস্ট বলি। আমরা গ্রিন লিস্ট সাবজেক্টগুলো সম্পর্কে একটু জানতে চাই, কোন সাবজেক্টগুলো গ্রিন লিস্টেড সাবজেক্ট, ওই সাবজেক্টগুলোতে পড়লে স্টুডেন্টের অ্যাডভান্টেজ কি, এবং ওই সাবজেক্টগুলোতে কিভাবে বাংলাদেশি স্টুডেন্টরা রিলেট করবে। সো বাংলাদেশের অনেক মানুষ যারা নিউজিল্যান্ডে যেতে চায়, তারা এখন গ্রিন লিস্টের সম্পর্কে জানতে চায়, বাট আনঅ্যাওয়্যার যে গ্রিন লিস্ট অ্যাকচুয়ালি কী। সো গ্রিন লিস্ট ইজ এ স্কিল শর্টেজ ক্যাটাগরি অফ জবস। এইখানে দেখা যায় জব অপরচুনিটি অনেক, বাট জব করার মতন স্কিল্ড পিপল নাই। সো এই স্কিল্ড পিপলগুলা শর্টেজের জন্য নিউজিল্যান্ডে যারা এই স্কিল্ড রিকোয়ারমেন্টটাকে পাওয়ার জন্য আপনার যেই সাবজেক্টটা পড়া লাগে, এই সাবজেক্টে যারা যায়, তাদেরকে দেখা যায় পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে সেটেলমেন্ট অপশন দিয়ে দেয়, দ্যাট ইজ পিআর অপশন। সো কি এই সাবজেক্টগুলো কী কী হইতে পারে? তো এই সাবজেক্টগুলোর মধ্যে নাম্বার 1 আমি বলবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু
আপনার গ্রিন লিস্টেড কোর্সেস। ইঞ্জিনিয়ারিং গেল, এবার আপনার লেটসে লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো, যেটা আপনি বলতেছেন নার্সিং হতে পারে, সেটা হেলথ সায়েন্স হতে পারে, সেটা ডেন্টিস্ট্রি হতে পারে। সো এই সাবজেক্টগুলো কিন্তু আপনি গ্রিন লিস্টেড, হেলথ ম্যানেজমেন্ট হতে পারে, হেলথ ম্যানেজমেন্ট হতে পারে, এক্স্যাক্টলি এনি হেলথ রিলেটেড সাবজেক্ট। টোটাল লাইফ সায়েন্সের সেক্টরটা এবং হেলথ সায়েন্সের সেক্টরটা কিন্তু আপনার গ্রিন লিস্ট ক্যাটাগরির আন্ডারে পড়ে। প্লাস পাশাপাশি কিন্তু আমাদের আইটি সেক্টরটাও গ্রিন লিস্টের আন্ডারে পড়তেছে। সো একটা স্টুডেন্টের কিন্তু আইটি বলতে কি বোঝায়, তার কিন্তু হোল জিনিসটা বোঝায়। আইটির মধ্যে কিন্তু আপনার সাইবার সিকিউরিটিও পড়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও পড়ে, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটিসও পড়ে। সো এগুলোও কিন্তু আপনার গ্রিন লিস্টেডের আন্ডারে আসতেছে। অ্যান্ড লাস্টলি যারা বিজনেসের স্টুডেন্ট, বিজনেসের ফুল সেক্টরটা গ্রিন লিস্টেডের মধ্যে পড়ে না, বাট বিজনেসের অ্যাকাউন্টিং সেক্টরটা, অডিটর সেক্টর, প্রফেশনাল অ্যাকাউন্টিং, এক্স্যাক্টলি এই সেক্টরটাও কিন্তু আপনার গ্রিন লিস্টের আন্ডারে, বিজনেস অ্যানালিটিক্স, এক্স্যাক্টলি এইগুলাতেও স্কিল শর্টেজ আছে এবং এগুলাতেও তারা স্টুডেন্টরা যারা যাচ্ছে তারা দেখা যাচ্ছে তাদের পিআর পাথওয়েটা এক্সট্রিমলি ইজি হয়ে যাচ্ছে এবং জব নিয়েও তাদের ইনশাআল্লাহ কোনো টেনশন করা। সাবজেক্টের তো আবার দুইটা ভাগ আছে, একটা টিয়ার 1 টিয়ার 2। এইটা যদি একটু বলতেন যে টিয়ার 1টা কি, টিয়ার 2টা কি? আচ্ছা, সো টিয়ার 1টা কি? টিয়ার 1 মানে হচ্ছে যারা পড়ালেখা যেই সাবজেক্টে করতেছে ওই সাবজেক্টটা পড়ালেখা শেষ করার সাথে সাথে তাকে রেসিডেন্সি পাথওয়েতে নিয়ে যাচ্ছে। সো এগুলার মধ্যে হচ্ছে আপনার গ্রিন লিস্টগুলোকে বলা হয় যে সেগুলো হচ্ছে টিয়ার 1 ওয়ার্ক সাবজেক্টস। সো এই সাবজেক্টগুলো সে পড়ে, সে ডিরেক্ট পড়ালেখা শেষ করে সে পিআরের অপরচুনিটি পাচ্ছে এবং তাকে জব অপরচুনিটি 100% সে পেয়ে যাবে। এবার নাম্বার 2 ইজ টিয়ার 2। সো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছে যারা টিয়ার 2 আন্ডারে পড়ে এবং তারা টেনশন করে এগুলো তো গ্রিন লিস্টেড কোর্স হয় না, সো আমি কি পিআর পাবো? নিউজিল্যান্ড কি আমার জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে? আমার কি পড়ালেখা শেষ করে আমাকে কি বাংলাদেশে ব্যাক চলে আসতে হয়? এই স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট আরেকটা অপশন বের করছে, দ্যাট ইজ টিয়ার 2। টিয়ার 2টা কি? টিয়ার 2টা হচ্ছে নিউজিল্যান্ড গভর্নমেন্ট আপনাকে বলে আপনি পড়ালেখা শেষ করেন, আমি আপনাকে 3 বছরের পিএসডব্লিউ দিব, আমার এখানে অ্যাম্পেল ওয়ার্ক অপরচুনিটি আছে। আপনার পড়ালেখার রেজাল্টের উপরে বেস করে এবং আপনার মেধার উপরে বেস করে ইউ হ্যাভ টু অ্যাকোয়ার আ ফুল টাইম জব রিলেটিং টু ইয়োর সাবজেক্ট উইদিন দিস 3 ইয়ার্স অফ পিএসডব্লিউ। সো আপনার পড়ালেখা শেষ হলো, আপনি 3 ইয়ার্সের পিএসডব্লিউর মধ্যে আপনি একটা আপনার ক্যাটাগরির সাবজেক্ট চয়েসের মধ্যে লেটসে আপনি একটা ফুল টাইম জব ম্যানেজ করে ফেললেন এবং এই ফুল টাইম জবের কিন্তু একটা ওয়েজেস ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ মিনিমাম $36 পার আওয়ার বিফোর ট্যাক্স, নট আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স। তো এইটা যদি আপনি পেয়ে থাকেন, আপনার অ্যানুয়াল প্যাকেজগুলো দেখবেন যে অ্যাপ্রক্সিমেটলি 58,000 60,000 যদি আপনি হিট করতে পারেন কোনো একটা কোম্পানিতে, আপনি কিন্তু পিআরের জন্য এলিজিবল হয়ে যেতেছেন। বাট আপনি যদি আবার দেখেন হচ্ছে নিউজিল্যান্ডের মিনিমাম ওয়েজেস কত ফুল টাইম জবের জন্য, তখন যদি আপনি আবার চেক করেন অনলাইন পোর্টালগুলোতে, যেমন ইনডিড হতে পারে, যেমন seek.com হতে পারে, এগুলোতে যদি আপনি আবার চেক করেন আপনি দেখবেন যে মিনিমাম ওয়েজেস তাদের স্টার্টই হচ্ছে 80,000-এর প্যাকেজ থেকে। সো সব স্টুডেন্টই কম বেশি যারা পড়ালেখা শেষ করার পরে 3 বছরের পিএসডব্লিউর মধ্যে তারা একটা ফুল টাইম জব ম্যানেজ করে ফেলে, তারা সবাই পিআরের জন্য এলিজিবল হয় এবং এটাকেই বলা হচ্ছে টিয়ার 2, দ্যাট ইজ ওয়ার্ক টু রেসিডেন্সি। ওয়ার্ক টু রেসিডেন্সি, আর একটা হচ্ছে স্টেট টু রেসিডেন্সি, একটা হচ্ছে স্ট্রেট টু রেসিডেন্সি, পড়ালেখা শেষ করার পর ডিরেক্ট চলে গেলাম। থ্যাংক ইউ জাওয়াদ ভাই। আসলে আপনারা অনেক কিছু জানতে পারতেছেন, যে বিষয়গুলো জাওয়াদ ভাই খুবই ক্লিয়ারলি আপনাদেরকে এক্সপ্লেন করতেছে। আমরা আজকে যেটা চেয়েছিলাম, একটা স্টুডেন্ট আমাদের কাছে আসার পরে, ঠিক আছে বাংলাদেশে একটা স্টুডেন্ট যাবে, যেখান থেকে যাক নিজের প্রসেস করুক, আমাদের মাধ্যমে প্রসেস করুক, যেভাবেই করুক, স্টুডেন্ট যেন ডিটেলসে জেনে যেতে পারে। আমরা এই পর্বে এখন জানতে চাইবো যে একটা স্টুডেন্ট, আপনি জানেন যে ওখানে যাইতে হলে সাবজেক্ট সিলেকশন করতে হয়, তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা আসবে, নিউজিল্যান্ডে মাত্র 8টা ইউনিভার্সিটি। ইন্টারেস্টিংলি প্রত্যেকটা ইউনিভার্সিটি 500 র্যাঙ্কিং এর মধ্যে আছে, কিছু ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 1% এর মধ্যে। এই ইউনিভার্সিটিগুলো রিসার্চ বেস ইউনিভার্সিটি এবং নিউজিল্যান্ডে গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, পলিটেকনিক যেগুলো আমরা বলি, 8টা পলিটেকনিক আছে। যেখানে ইউনিভার্সিটি আছে মোস্ট অফ দ্য প্লেসেই কিন্তু ওদের আবার পলিটেকনিক গুলাও আছে এবং ওদের পলিটেকনিক গুলাও কিন্তু ইউনিভার্সিটির মতো অ্যাসলার্স অ্যাস হিউজ আমরা বলতে পারি। আমরা বলি যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করতে চায় এবং শর্টকাট যদি সে জবে চলে যেতে চায়, পলিটেকনিক তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন স্টুডেন্টদের জন্য। নিউজিল্যান্ডের প্রাইভেট ইনস্টিটিউটগুলোও কিন্তু আন্ডার দ্য গভর্নমেন্ট সুপারভিশন। এই জন্য দেখা যায় যে নিউজিল্যান্ডের প্রাইভেট ইনস্টিটিউটগুলো কিন্তু খুব লিমিটেড সাবজেক্ট থাকে, তারা যে সাবজেক্টের উপরে আসলে এক্সপিরিয়েন্স, ভালো ফ্যাকাল্টি আছে এবং ভালো সুযোগ সুবিধা দিতে পারে এবং ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন আছে, এগুলাই কিন্তু আমরা দেখি নিউজিল্যান্ডের প্রাইভেট ইনস্টিটিউটগুলো ওই সাবজেক্টগুলো ওপেন করতে পারে। আমি আপনার কাছে জানতে
চাই নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো কোথায় কোথায় অবস্থিত, তাদের র্যাঙ্কিং কেমন, তাদের মেজর সাবজেক্টগুলো কি, এবং একজন স্টুডেন্ট কেন ইউনিভার্সিটিতে যাবে, কেন গভর্নমেন্ট ইনস্টিটিউটে যাবে অথবা কেন প্রাইভেট ইনস্টিটিউটে যাবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বিস্তারিত বলতেন। ভেরি নাইস কোশ্চেন করছেন, যেটা আমি প্রায় সময় স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনতে পাই যে তারা চুজ করতে পারতেছে না যে কেন আমি ইউনিভার্সিটিতে যাব, বা কেন আমি ইনস্টিটিউশনে যাব, বা কেন আমি প্রাইভেট ইনস্টিটিউশনে যাব। বা অনেকের কাছে কোশ্চেন থাকে আমি ইনস্টিটিউশনে কি ভিসা পাবো, বা আমি ইনস্টিটিউশনে কি ওই সেম পরিমাণে অপরচুনিটি পাবো। সো ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের মধ্যে না খুবই কমন একটা ডিফারেন্স আছে। ইউনিভার্সিটি আপনাকে রিসার্চ বেস পড়ালেখা করাবে, দ্যাট ইজ আপনি পরে যাতে পিএইচডি করতে পারেন, আপনি পরে যাতে একটা রিসার্চ করতে পারেন, আপনি থিসিস পেপার করতে পারেন, আপনি লেটসে আপনি একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে পারেন, এটার জন্য আপনার ইউনিভার্সিটি উড বি ইয়োর প্রেফারেন্স অ্যান্ড ইউনিভার্সিটি শুড বি ইয়োর প্রেফারেন্স। বাট আপনি যেটা বললেন ভাই, কেউ যদি চায় যে আমি পড়ালেখা শেষ করে জব মার্কেটে ঢুকবো, তার জন্য এনি ডে ইনস্টিটিউশন উড বি বেটার। কেন? বিকজ ইনস্টিটিউশন কিন্তু টোটালি আপনাকে প্র্যাকটিক্যাল বেসড এক্সপিরিয়েন্সে পড়ালেখা করাবে। এটা ফুললি দেখা যাবে আপনার যে 180 ক্রেডিটসের মাস্টার্স হবে, এর মধ্যে দেখা যাবে 60 ক্রেডিটস আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেই চলে যাবে। বাট ইউনিভার্সিটি যেটা করে, তারা 180 ক্রেডিটসের মধ্যে দেখা যায় তারা হচ্ছে 120 ক্রেডিটস একাডেমিক পড়ায়, আর বাকি 60 ক্রেডিটস দেখা যায় তারা পেপার করায়, থিসিস করায় অথবা রিসার্চ করায়। সো এইটা হইতেছে ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স অফ ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন। এখন আরেকটা জিনিস কি, প্রাইভেট ইনস্টিটিউশন। তো প্রাইভেট ইনস্টিটিউশন কোনগুলো? প্রাইভেট ইনস্টিটিউশন হচ্ছে যেগুলো হচ্ছে কোনো গভর্নিং বডির দ্বারা রান না নিউজিল্যান্ডের, বাট তারা হচ্ছে নিউজিল্যান্ডের যে গভর্নমেন্টের যে এডুকেশনের স্কিমটা আছে, যেটা নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট বলে, NZQA, তাদের দ্বারা পাশ করা এমন একটা রেজাল্ট, এমন একটা কারিকুলামই কিন্তু ওইসব ইনস্টিটিউশনগুলো যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন, তারা কিন্তু ফোকাস করতেছে। সো একটা ইনস্টিটিউশন যেটা প্রাইভেট হোক বা ইউনিভার্সিটি হোক বা পাবলিক পলিটেকনিক ইনস্টিটিউশন হোক, এই তিনটার যে কোনো একটাতেও যদি স্টুডেন্ট ব্যাচেলার করতে চায়, সেটা লেভেল 7 ক্যাটাগরির আন্ডারেই হবে এবং অপরচুনিটি সেমই হবে। লেটস হয়তো 3 বছরের PSW পাবে, পরে সে পিআরের জন্য যে অপরচুনিটি দরকার সে একই জিনিসই পাবে। লেভেল 9-এর ক্ষেত্রেও সেম, লেভেল 9 ইজ ইয়ার মাস্টার্স। তো একটা স্টুডেন্ট লেভেল 9 সে ইউনিভার্সিটিতে করুক বা ইনস্টিটিউশনে করুক বা প্রাইভেটে করুক, ইট ডিপেন্ডস আপনার নাম্বার 1 আপনি ফাইন্যান্সিয়ালি কোনটা ক্যাপেবল, ফাইন্যান্সিয়ালি কোনটা অ্যাফোর্ড করতে পারতেছেন, নাম্বার 2 ওই জায়গাটা আপনার জন্য অ্যাকচুয়ালি বেস্ট নাকি ওই সাবজেক্টটা আপনি অ্যাকচুয়ালি যেটা চুজ করছেন ওইটা আপনার জন্য, ওখানে যে মডিউলগুলো পড়াচ্ছে ওটা আপনার অ্যাকচুয়ালি কাজে লাগবে নাকি, অ্যান্ড নাম্বার 3 আপনি নিউজিল্যান্ডে জব করতে যেতে যাচ্ছেন, জব মার্কেটের জন্য প্রিপেয়ার হইতে চাচ্ছেন, নাকি আপনি রিসার্চ মার্কেটের জন্য প্রিপেয়ার হতে চাইতেছেন। তো এই জিনিসটা খুবই সিম্পলি ডিফাইন করা হচ্ছে ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের ডিফারেন্সটা। থ্যাংক ইউ জাওয়াদ ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমরা দেখি যে অকল্যান্ড ইউনিভার্সিটি ওদের বেস্ট ইউনিভার্সিটি, যেটা অকল্যান্ডে অবস্থিত। মেসি ইউনিভার্সিটি বিখ্যাত লো টিউশন ফি হ্যামিল্টনে, অ্যান্ড ওয়াইকেটো ইউনিভার্সিটি, অটাকা ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। তারপরে লিঙ্কন ইউনিভার্সিটি, একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইনস্টিটিউটে গেলে অথবা ইনস্টিটিউটে গেলে তার টিউশন ফি, লিভিং কস্ট, কোন এরিয়াতে গেলে কেমন কস্টিং হবে, এটা সম্পর্কে জানতে চাই। নাম্বার 1 ভাই, আমি আপনার একটা কোশ্চেন আগে সলভ করে নিতে চাই, দ্যাট ইজ কোন ইউনিভার্সিটির কীরকম র্যাঙ্কিং হতে পারে এবং কোন ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্টের জন্য ভালো। সো নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি আছে 8টা। আপনার যদি ম্যাক্সিমাম যদি বাংলাদেশ থেকে বিজনেসের স্টুডেন্ট বেশি দেখা যায়, তো ইউনিভার্সিটি যদি আপনার ফোকাস হয়ে থাকে, দেন দ্য ইউনিভার্সিটি ইউ শুড চুজ ইজ আইদার ইউনিভার্সিটি অফ অকল্যান্ড অর অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর ম্যাসি ইউনিভার্সিটি। এই 3টা বিজনেস সাবজেক্টের জন্য অনেক ভালো। এইবার আসি ভাই, কেউ যদি আইটির জন্য যেতে চায়, আইটির জন্য সবচেয়ে ভালো ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, আর হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 65 কারেন্টলি 65 থাকার কারণে তারা দেখা যায় তাদের All সব subject এর জন্যই সাবজেক্টেই best। তারা বেস্ট। হ্যাঁ, তাদের কোনো সাবজেক্টের জন্য যদি তারা একটু পিছে র্যাঙ্কিংয়ে থাকতো, তাদের র্যাঙ্কিং কিন্তু অনেকটা অনেক পৌঁছায় যেত। পিছনে যেত। সো ইউনিভার্সিটি অফ অকল্যান্ড আপনি বলতে পারেন সব commonly কিছুর best। জন্যই বেস্ট। বাট আদার ইউনিভার্সিটিগুলো যদি বলি, এক্সপেন্সিভ অলসো। এক্স্যাক্টলি, ইটস আ বিট এক্সপেন্সিভ অলসো। হ্যাঁ। বাট এখানে কিন্তু আপনার স্কলারশিপ অপরচুনিটিগুলোও আছে, Okay. যেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আপনাকে এটার পরেই আপনাকে আমি বলবো। ইয়েস। সো ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি যেটা গেল আইটির জন্য, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন গেল, এটা হচ্ছে আপনার দেখা যাবে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনটা আবার বেশি মেজরলি ফোকাসড অন সোশ্যাল ওয়ার্ক, আর্টসের সাবজেক্ট, আপনার ল সাবজেক্টটা, এগুলো হচ্ছে আবার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে খুবই ফেমাস। পাশাপাশি বিজনেসটাও। এবং আপনি যেটা আরেকটা জিনিস বললেন ভাই, হেলথ সায়েন্সের জন্য বা হেলথ ফ্যাক্টর যতগুলো সাবজেক্ট আছে, এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওটাগো। ওকে,
সো ইউনিভার্সিটি অফ ওটাগো, সো তারা ইউনিভার্সিটি অফ ওটাগো চুজ করতে চায়, তাদেরকে আমি বলবো আপনারা হেলথ সায়েন্স যদি আপনাদের টার্গেট হয়ে থাকে তাহলে আপনি ইউনিভার্সিটি অফ ওটাগো চুজ করেন। অ্যান্ড লাস্টলি আরেকটা ইউনিভার্সিটি, দ্যাট ইজ লিঙ্কন ইউনিভার্সিটি। লিঙ্কন ইউনিভার্সিটি কারা চুজ করবে? বাংলাদেশ থেকে একটা মেজর চাঙ্ক অফ স্টুডেন্ট আছে যারা লেটসে আপনার এগ্রি বিজনেসে পড়ালেখা করতে চায় বা লেটসে এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ালেখা করতে চায়, তাদের জন্য কিন্তু এনি ডে লিঙ্কন ইউনিভার্সিটি ইজ দ্য নাম্বার ওয়ান ইউনিভার্সিটি। বিকজ লিঙ্কন ইউনিভার্সিটির মেইন ফোকাসই হচ্ছে এগ্রি বিজনেস অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এইটার উপরে বেস করে তাদের ফুল আপনার পোস্ট গ্রাজুয়েট কোর্সেসগুলো যদি দেখেন, মেজর কোর্সেসগুলো আপনি দেখবেন হচ্ছে এইটার উপরে ডিপেন্ড করে তাদের কোর্সেসগুলো রিলিজ করা। সো এছাড়া আরেকটা জিনিস বলতে চাই, ম্যাসি ইউনিভার্সিটি। ম্যাসি ইউনিভার্সিটি দেখবেন হচ্ছে আপনার বাংলাদেশে অনেক ভেটস থাকে, ভেটেরিনারি সায়েন্স তারা পড়তে চায়, এটার জন্য কিন্তু তারা আমার ম্যাসি ইউনিভার্সিটিটাও সিলেক্ট করতে পারে। সো অনেক ভেটস থাকে, তারা পশু বিজ্ঞানী, পশু নিয়ে করতে চায়। এবং নিউজিল্যান্ডে কিন্তু একটা বিশাল বড় তাদের কিন্তু একটা ইকোনমি জেনারেট হইতেছে কিন্তু তাদের মিল্ক প্রোডাকশন থেকে। এগ্রিকালচারাল অ্যান্ড ভেটস, এই দুইটা জিনিস কিন্তু তাদের মেজর একটা বিজনেস। সো এখানে ভেটেরিনারি সায়েন্সের জন্য খুবই ডিমান্ডেবল, প্লাস এগ্রিকালচার সায়েন্সের জন্য কিন্তু নিউজিল্যান্ড অনেক ডিমান্ড। সো এই হইলে আপনার ইউনিভার্সিটির কোন ইউনিভার্সিটি কোন ইয়ার জন্য ভালো, এটা গেল। নাম্বার 2 আমি বলবো হচ্ছে ভাই আপনার স্কলারশিপ অপরচুনিটি নিয়ে। নিউজিল্যান্ডে কিন্তু সব ইউনিভার্সিটি আপনাকে ঘুরে ফিরে স্কলারশিপ দেয়, আপনাকে খালি জানতে হবে কোন ইউনিভার্সিটি কীভাবে স্কলারশিপ দেয়। কিছু ইউনিভার্সিটি আপনাকে অটোমেটিক স্কলারশিপ দিয়ে দিবে, কিছু ইউনিভার্সিটিতে আপনাকে অফার পাওয়ার পরে সেপারেটলি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হয়। সো আমি যদি এক এক করে ইউনিভার্সিটি বলি আপনাকে, দ্যাট উড বি নাম্বার 1 উড বি ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপ টু $10,000 স্কলারশিপ দিয়ে থাকে। এইটা আপনার অফার পাওয়ার পরে আপনাকে একটা ডেডলাইন টাইম থাকে, এই টাইমের মধ্যে ইউনিভার্সিটিকে রিচ আউট করে আপনার পোর্টাল ওপেন করে নিতে হয়। ওপেন করে নেওয়ার পরে আপনাকে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হয়। এটা গেল ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। নাম্বার 2 আমি বলবো হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি। ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারির স্কলারশিপ অপরচুনিটি হচ্ছে $8,000। যারা এলিজিবল স্টুডেন্ট তাদেরকে অটোমেটিক ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি এই স্কলারশিপটা দিয়ে দেয়, বাট যারা এলিজিবল না তারা সেপারেটলি অ্যাপ্লাই করতে পারে, বাট চান্সেসটা একটু কম থাকে। নাম্বার 3 উড বি ম্যাসি ইউনিভার্সিটি। ম্যাসি ইউনিভার্সিটিতে সেম লাইক ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, আপনার অফার পাওয়ার পরে আপনাকে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যান্ড দ্য স্কলারশিপ অ্যামাউন্ট ইজ $5,000। নেক্সট ইজ ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন একটা স্টুডেন্টকে অটোমেটিক স্কলারশিপ দিয়ে থাকে, সেপারেটলি অ্যাপ্লাই করতে হয় না, এবং যারাই এলিজিবল সবাই এই স্কলারশিপটা পায়। সো এই স্কলারশিপের অ্যামাউন্টটা হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে $10,000 আর ব্যাচেলারের ক্ষেত্রে $15,000। সো এখানে কিন্তু আপনি অটোমেটিক একটা স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। প্লাস পাশাপাশি আরেকটা ইউনিভার্সিটি যেটা আপনাকে অটোমেটিক স্কলারশিপ দিচ্ছে, দ্যাট ইজ লিঙ্কন ইউনিভার্সিটি। লিঙ্কন ইউনিভার্সিটি কিন্তু একটা স্টুডেন্টকে মাস্টার্সের জন্য 10,000 স্কলারশিপ অটোমেটিক দিচ্ছে, অ্যান্ড ব্যাচেলারের জন্য 15,000 স্কলারশিপ অটোমেটিক্যালি দিচ্ছে। যারাই এলিজিবল হচ্ছে অফার পাওয়ার জন্য সবাই এই স্কলারশিপটা পাচ্ছে। সো নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি ওয়াইজ আমরা যেটা বুঝতে পারি, স্কলারশিপের অপরচুনিটি আছে, এবং এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকমের স্কলারশিপটা এক একভাবে দিয়ে থাকে। থ্যাংক ইউ। একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে গেলে কস্টটা খুবই গুরুত্বপূর্ণ, তার ইনস্টিটিউটে কত টিউশন ফি হবে এবং কস্টটা আসলে কিভাবে রিকভারি করতে পারবে, এন্ড কস্ট মিনিমাইজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে স্কলারশিপ। এবং আমরা আরেকটা বিষয় জানি যে কস্ট মিনিমাইজ করার জন্য আরেকটা বেস্ট অপশন হচ্ছে ওখানে যাওয়ার পরে পার্ট টাইম জব। আমরা জানি যে 25 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবে। আসলে পার্ট টাইম জব করে স্টুডেন্টের একটা কমন কোশ্চেন থাকে যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, সে লিভিং কস্ট রিকভার করতে পারবে কিনা, এবং পার্ট টাইম জব করলে সে মিনিমাম কত স্যালারি পায়, এবং ওখানে পার্ট টাইম জব করার পরে সে টিউশন ফির একটা অংশ রিকভারি করার সুযোগ আছে কিনা। যেহেতু মাস্টার্স স্টুডেন্ট যদি একলা যায় সেক্ষেত্রে কিভাবে টিউশন ফিটা রিকভারি করতে পারবে, অথবা যদি স্পাউস নিয়ে যায়, এটা হচ্ছে একটা হিউজ অপরচুনিটি স্টুডেন্টের কাছে। আই থিঙ্ক সেই স্পাউস নিয়ে গেলে ডেফিনেটলি সে রিকভারি করার সুযোগটা অনেক বেশি, কারণ 1 বছরের মধ্যে সে যে টিউশন ফিটা দিচ্ছে তার থেকে 1 বছরের মধ্যে তার যে ইনকামটা করবে দুজন মিলে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। একটা স্টুডেন্টের স্কলারশিপ পেলে অবভিয়াসলি তার টিউশন ফিসটা অনেকটাই অ্যাফোর্ডেবল হয়ে যায়, এবং সে এটা অনেক ইজি হয়ে যায় তার জন্য তাকে এটা বেয়ার করা। এখন নিউজিল্যান্ডের আপনার যেটা একটা জিনিস বুঝতে হবে যে নিউজিল্যান্ড ইজ অ্যান ইনভেস্টমেন্টটা কোথায়? ইনভেস্টমেন্ট ইজ অনলি অন ইউর ফার্স্ট ইয়ার অফ এডুকেশন। আপনার সেকেন্ড ইয়ারের যে ফিসগুলো, এগুলো কিন্তু ভাই একটা স্টুডেন্ট নিজেই কভার করে ফেলতে পারে। কেমনে কভার করতে পারে এটা নিয়ে যদি আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। লেটস সে একটা স্টুডেন্ট তার ফার্স্ট ইয়ারের সে ফাইন্যান্সিয়ালটা পুরো ক্লিয়ার করে গেল, এবং ফার্স্ট 3 মান্থসের সে বাংলাদেশ থেকে তার লিভিং এক্সপেন্সেসটা নিয়ে গেল, তাহলে তার থাকে কত? আর 9 মান্থস থাকে, রাইট? তার লিভিং এক্সপেন্সেস তাকে ম্যানেজ করতে হয়। এখন নিউজিল্যান্ড গভর্নমেন্টের রুলস অনুযায়ী একটা স্টুডেন্ট মিনিমাম 25 আওয়ার্স পার উইক ওয়ার্ক করতে পারে। দিস ইজ ডিউরিং দেয়ার অ্যাকাডেমিক পিরিয়ড, এবং এই সময় তার মিনিমাম ওয়েজেস ইজ
$23.5 নিউজিল্যান্ড ডলার্স। রিসেন্টলি এটা 24 হয়ে গেছে, সো এখন আমরা কারেন্টলি এটা 24ই ধরি। সো 24 করে সে মিনিমাম ওয়েজেস পাচ্ছে এবং এটা উইকলি 25 আওয়ার্স করে। সো আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করি, এই যে 12 মাসের ডিউরেশন, এই 12 মাসের ডিউরেশনের মধ্যে সে যে 9 মান্থস লেটসে সে ফুল পার্ট টাইম ওয়ার্ক করতেছে, এই পার্ট টাইম ওয়ার্কে সে কিন্তু টোটাল ইনকাম করতে পারে অ্যাপ্রক্সিমেটলি সামহায়ার অ্যারাউন্ড 20,000 নিউজিল্যান্ড ডলার টোটাল সে ইনকাম করতে পারে আফটার হিজ ট্যাক্সেশন। নিউজিল্যান্ডে কিন্তু 10% পার্ট টাইম ওয়ার্ক করলে 10% ট্যাক্স দেওয়া লাগে। ওই 10% ট্যাক্সের পরে একটা স্টুডেন্ট 9 মাসে সে 20,000 নিউজিল্যান্ড ডলার জমাতে পারলো। এইবার যে তার 3 মাসের ভ্যাকেশনটা আছে, এই 3 মাসের ভ্যাকেশনে কিন্তু সে আনলিমিটেড আওয়ার ওয়ার্ক করতে পারতেছে। বাট আমরা যদি একদম মিনিমাম যেটা ধরি, দ্যাট ইজ 40 আওয়ার্স, এবং আমরা যদি আবার মিনিমাম ওয়েজেসই ধরি, দ্যাট ইজ 24 নিউজিল্যান্ড ডলার, তাহলে কিন্তু তার আলো এক্সট্রা সেই 3 মাসের মধ্যে সে ইনকাম করতে পারতেছে অ্যাপ্রক্সিমেটলি 12,000 নিউজিল্যান্ড ডলার আফটার ইয়োর ট্যাক্সেস। সো তার টোটাল ইনকাম কিন্তু একটা স্টুডেন্ট নিজে পার্ট টাইম 9 মাস এবং 3 মাস ফুল টাইম করে সে 32,000 নিউজিল্যান্ড ডলার ইনকাম করতে পারতেছে। 32,000। ইয়েস, এবং এই যে 32,000 নিউজিল্যান্ড ডলার, এইটা থেকে তার তো অবভিয়াসলি এখন বছরের আমার এক্সপেন্সেসও করতে হবে। তো অ্যাকর্ডিং টু নিউজিল্যান্ড গভর্নমেন্ট আমরা জানি কি একটা স্টুডেন্টের বছরের লিভিং এক্সপেন্সেস দেখাইতে হয় 20,000 নিউজিল্যান্ড ডলার। স্পাউস থাকলে তো আরও তো একটা বড় ইনকাম সেটা তো আছেই। সো স্পাউসের ব্যাপারটা কি ভাইয়া, একটা স্টুডেন্ট যদি তার সেকেন্ড ইয়ারের টিউশন ফিসটার কথা চিন্তা করে না, তার যে লিভিং এক্সপেন্সেসটা কভার হয়ে যায় না, লিভিং এক্সপেন্সেসটার পরেও দেখা যায় যে সে মিনিমাম হইলেও তার নিজের 50-60%-এর মানে 50% অ্যাটলিস্ট 50% তার টিউশন ফি সে নিজে রিকভার করে ফেলতে পারে। দিস ইজ ফর ব্যাচেলার স্টুডেন্টস। মাস্টার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে লাভটা কোথায়, তারা তো যাচ্ছে 1.5 বছরের মাস্টার্সে, 1 বছরের টিউশন ফিস তো তারা পে করেই গেল, আর থাকে কত, লেটস সে 6 মান্থস। এই যে সে 50% ম্যানেজ করতেছে, এই 50% তো তার 6 মান্থসের টিউশন ফিসটা সে একাই করে ফেললো ম্যানেজ। এইবার মনে করেন কেউ যদি তার স্পাউস নিয়ে যায়, স্পাউস যত ইনকাম করবে দেখা যাবে পুরা টুঙি তার সেভিংস হবে। স্পাউস নিয়ে গেলে তার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা সে ফার্স্ট ইয়ারেই পেয়ে যাইতেছে। এরপরে যে তার আরও 3 বছরের পিএসডাব্লিউ আছে, ওটার ক্যালকুলেট করলে তো সে অন্য ইনসেইন লেভেলের একটা অ্যামাউন্ট নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারবে। এক্স্যাক্টলি, তার যদি ব্যাক করতেই হয় সে ইনসেইন একটা অ্যামাউন্টে বাংলাদেশে ব্যাক করতে পারতেছে, আর সে চাইলে ওখানে সেটেলও হয়ে যেতে পারতেছে। এটা তার যদি যেহেতু অপরচুনিটি আছে। এক্স্যাক্টলি, স্টুডেন্টরা কিভাবে পার্ট টাইম জবগুলো পায় এবং পাবে, এবং স্টুডেন্টরা আমরা জানি যে সাবজেক্ট রিলেটেড যদি পার্ট টাইম জব করে এটা তার পরবর্তীতে পিএইচডব্লিউ তে ভ্যালু অ্যাড করে। বাইরে জব পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্কিং এবং ভলেন্টিয়ার ওয়ার্ক। সে যদি ভলেন্টিয়ার ওয়ার্ক করে, কমিউনিটির সাথে অ্যাডজাস্ট হয়, নেটওয়ার্কিং মেনটেন করে, তার জবটা পাইতে ইজি হয়। আপনি যদি আরো কিছু বিষয় অ্যাড করতে, কিভাবে জবটা পেতে পারে? যে কোনো দেশে একটা স্টুডেন্ট যখন যায় প্রথম তার কিন্তু একটা রেফারেন্স যদি থাকে, তার কিন্তু ওয়ার্ক পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যায়। সো নিউজিল্যান্ডের ক্ষেত্রেও জিনিসটা সেম। বাট যাদের এখন রেফারেন্স নাই তারা কি ওয়ার্ক পাবে না? না, জিনিসটা এরকম না, তারাও ওয়ার্ক পাবে। নিউজিল্যান্ড খুব সিম্পলি আপনার একটা জিনিসই তারা দেখে, আপনার কমিউনিকেশন স্কিলস প্রপার নাকি। আপনার যদি কমিউনিকেশন স্কিলস প্রপার হয়ে থাকে, জব আপনার জন্য টাফ কিছু না। এখন লেটসে আপনার সব স্কিলসই ভালো, বাট আপনার কমিউনিকেশনে একটু উইক, তখন দেখা যায় আপনার পার্ট টাইম জবটায় স্কোর করতে একটু সময় লাগে। বাট যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, যারা একটু আউটগোয়িং, যারা একটু ফ্র্যাঙ্ক, যারা একটু এক্সট্রোভার্ট, তাদের জন্য জব পাওয়া নিউজিল্যান্ডের নামার উইদিন 10 ডেজ তাদের জন্য জব পাওয়া কোনো ব্যাপার না। যারা বাংলাদেশ থেকে গেছে তারা দেখছি যে খুব কুইক টাইমের মধ্যে অনেকে জব ম্যানেজ করতে পারে, আবার অনেকের একটু টাইম লেগে যায়, কারোর হয়তো 2 মাস 3 মাস। সে আসলে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, সে আসলে তার কমিউনিকেশন স্কিল কেমন, সে ভলেন্টারি ওয়ার্ক করতে আগ্রহী কিনা, সে এনি কাইন্ড অফ জব করতে আগ্রহী কিনা, সে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করতে পারতেছে কিনা, তার নিউজিল্যান্ড ফরম্যাটে তার সিভিটা রেডি করতে পারছে কিনা, নিউজিল্যান্ডে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন করার কথা, সেগুলোতে প্রপারভাবে অ্যাপ্লিকেশন করতেছে কিনা, সে জব সার্চ প্রপার ভাবে করতে পারতেছে কিনা। ইন্টারেস্টিং একটা বিষয় আছে, এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু বাংলাদেশে স্টুডেন্ট কমিউনিটি আছে। সেই স্টুডেন্ট কমিউনিটিতে যে কতটা ইনভলভ থাকতেছে, কতটা অ্যাক্টিভ থাকতেছে, এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, রেফারেন্স তো এখানে ম্যাটার করবে। আপনি যখন বাংলাদেশ থেকে লেটসে আপনি গেলেন ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, ইউনিভার্সিটি ওয়াইকাটো কি বাংলাদেশি নাই? আছে, কিন্তু আপনি যদি তাদের কাছে গিয়েও রিচ আউট করেন, তারাই কিন্তু আপনাকে রেফারেন্স দিয়ে তাদের ওখানে ওয়ার্কে নিয়ে নিতে পারবে। সো আপনাকে একটু আউটগোয়িং হইতে হবে, একটু এক্সট্রোভার্টেড হইতে হবে, মানুষের কাছে আপনার কাছে যেতে হবে, সবার কাছে গিয়ে আপনার কথা বলতে হবে। জব ইজ নট এ ভেরি লাইক ইম্পসিবল থিং টু গেট, এটা খুবই ইজিলি অ্যাকোয়ার করা যায়। ইউ জাস্ট হ্যাভ টু নো
কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, এবং প্রপার গাইডলাইন্স পাইলে জব ইজ ভেরি ইজি টু গেট। থ্যাংক ইউ জাওয়াদ ভাই। আমরা আরেকটা বিষয় যেটা জানতে চাই, স্টুডেন্টের ওখানে যাওয়ার পরে পড়ালেখা কমপ্লিট করলো, করার পরে স্টুডেন্টদেরকে বার্নিং কোশ্চেন একটা থাকে, ওখানে পিএইচডাব্লিউ কতদিনের পাবে এবং পিএইচডাব্লিউ কতবার একটা স্টুডেন্ট পায়? সো পিএসডাব্লিউর ব্যাপারটা নিয়ে যদি বলি, পিএসডাব্লিউ একটা স্টুডেন্ট সে ব্যাচেলার করুক বা মাস্টার্স করুক, সে কিন্তু 3 বছরের পিএসডাব্লিউটা পাচ্ছে, এবং এই 3 বছরের পিএসডাব্লিউটা কিন্তু সে একবারই ক্লেম করতে পারে নিউজিল্যান্ডে। সো সে তার ব্যাচেলারটা শেষ করার পরে যদি একবার সে পিএসডাব্লিউ ক্লেম করে, পরবর্তীতে সে যদি আবার মাস্টার্স করতে চায়, সে কিন্তু আর পিএসডাব্লিউটা ক্লেম করতে পারবে না। মানে লাইফে ওয়ান টাইম সে পিএইচডাব্লিউ জন্য অ্যাপ্লাই করতে হবে, right? এক্স্যাক্টলি। এবং এখানে সে কোনো ওয়ার্কের আওয়ার লিমিটেশনস নাই, সে যে কোনো সেক্টরে জব করতে পারে। আর বাট পিআর এর জন্য তাকে হয়তো ফুল টাইম জবটা Full যদি time job টিয়ার হতে 2 হবে, হয়ে থাকে salary। এবং স্যালারি টিয়ার 1 হলে সে কি হবে? টিয়ার 1 যদি হয়ে থাকে, তাকে জব পাইতেই হবে। সে পড়ালেখা শেষ করার পরে সে ডিরেক্টলি পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে, মানে স্টেট টু পিআর যেটা আমরা Straight বলি। to PR আর একটা হচ্ছে ওয়ার্ক টু রেসিডেন্স আর কি, residency, ওয়ার্ক টু রেসিডেন্স আমরা বলতে পারি। তার মানে নিউজিল্যান্ডে কিন্তু খুব স্টেট পিআর দিচ্ছে। আমরা যতগুলা বিষয়গুলো দেখলাম, যদি একটা মাস্টার্সের স্টুডেন্ট কথা আমরা বলি, টোটাল 1 বছরের টিউশন ফি যদি একটা স্টুডেন্ট ম্যানেজ করতে পারে, স্টুডেন্ট কিন্তু আদার্স অল অ্যাসপেক্ট যদি আমরা বলি, সবকিছুই কিন্তু একটা স্টুডেন্টের জন্য অ্যাডভান্টেজ। যে ইউএসএ তে গত 2 দিন আগে দেখছেন একটা ঘটনা ঘটলো যে মেরে ফেলছে, নিউজিল্যান্ডে কিন্তু এই ধরনের ঘটনা আমরা কল্পনাও করতে পারি না। সিকিউরিটি ইনফ্যাক্ট রাইট? নিউজিল্যান্ডে যাওয়ার আমার কাছে মনে হয় দ্য ওয়াই ইউ শুড নিউজিল্যান্ড ইজ বিকজ ইটস ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল কান্ট্রি। এই কান্ট্রিতে কোনো রেসিজমের সম্ভাবনা নাই। এই কান্ট্রিতে সবাই একজন আরেকজনকে হেল্প করে, এবং কমিউনিটিটা খুবই স্ট্রং, খুবই প্রপার, এবং বলতে পারেন হচ্ছে আপনার পপুলেশন কম হওয়ার কারণে সবাই সবাইকে চিনে। এই একটা স্ট্রং কমিউনিটি অন্য কোনো দেশে পাওয়াটা ডিফিকাল্ট। আমরা এই ক্ষেত্রে জানতে চাই, এত অ্যাডভান্টেজ আছে, এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারতেছি যে একটা স্টুডেন্ট চাইলে সুন্দরভাবে যেতে পারতেছে, কিন্তু স্টুডেন্টের আসলে বার্নিং যে টাইমটা থাকে, একটা অ্যাপ্লিকেশন চেকলিস্ট, একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তার কি কি ডকুমেন্টস লাগে, যে আমি এই ডকুমেন্টসগুলো থাকলে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনগুলো পেয়ে যাচ্ছি। যদি আমি ডকুমেন্টসের ব্যাপারে আসি, দেন নাম্বার 1, তার এলিজিবিলিটি অনুযায়ী সে লেটসে মাস্টার্সে অ্যাপ্লাই করলো, ব্যাচেলারের সার্টিফিকেট লাগবে, ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট লাগবে, এইচএসসি সার্টিফিকেট লাগবে, এইচএসসি ট্রান্সক্রিপ্ট লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি সার্টিফিকেট লাগবে, এসএসসি ট্রান্সক্রিপ্ট লাগবে। সো অ্যাকাডেমিক্যালি স্যার সব ডকুমেন্টসগুলো লাগলো। পাশাপাশি সে যদি মাস্টার্সের হয়ে থাকে, তার কিন্তু এলওআর দরকার পড়ে। সো তার ইউনিভার্সিটি থেকে একটা এলওআর লাগে, লেটার অফ রেকমেন্ডেশন, প্লাস পাশাপাশি যদি তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তার ওয়ার্ক থেকে একটা এলওআর লাগে। এই দুইটা এলওআর, এক্সপিরিয়েন্স লেটার। এছাড়া মাস্টার্সের জন্য একটা স্টুডেন্টের যেটা অনেক ইম্পর্টেন্ট, দ্যাট ইজ তার এসওপি। ইউনিভার্সিটিরও কিন্তু একটা এসওপি জমা দেওয়া লাগে, যে তুমি কেন আমার এখানে পড়তে চাও, তুমি কেন এই সাবজেক্টটা পড়তে চাও, তুমি এই সাবজেক্টটা পড়ে তুমি কি করবা, এটা কিন্তু ইউনিভার্সিটিকে একটা জমা দেওয়া লাগে। তো এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। তো এই এসওপিটাও দরকার পড়ে হচ্ছে একটা স্টুডেন্টের জন্য। পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ইনিশিয়ালি ম্যান্ডেটরি না, আপনি চাইলে কন্ডিশনাল অফারের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন, বাট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আপনার ফুলফিল করতেই হবে টু গেট অ্যান আনকন্ডিশনাল। ওভারঅল এগুলোই বলতে পারেন ভাই, আপনার একাডেমিক্যালি একটা ইউনিভার্সিটিতে একাডেমিক্যালি এন্ট্রির জন্য যেসব ডকুমেন্টস লাগে, এগুলোই ওভারঅল। আমি একটু প্রফেশনালদের নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন বাংলাদেশ থেকে সবচেয়ে বিজনেস গ্র্যাজুয়েট এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা সবচেয়ে বেশি যাচ্ছে, এবং 3 নম্বরে আছে মেডিকেলের স্টুডেন্টরা, এবং 4 নম্বরে আমরা বলতে পারি লয়ের স্টুডেন্টরা, এবং অনেক জার্নালিস্ট যাচ্ছে। এবং এটা আমরা জানতে চাই যে একজন যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়, অথবা সে এখন হয়তো ব্যাংকে জব করতেছে, ব্যাংকারদের জন্য সে কোন কোন সাবজেক্টগুলোতে যাবে যেগুলো আসলে গ্রিন লিস্টের মধ্যে পড়ে, এবং কোন ইউনিভার্সিটিতে কোন এরিয়াতে গেলে বেস্ট হবে? সো ব্যাংকার্সদের জন্য ভাই আমি একটা অথবা বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য। হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি বিজনেস গ্র্যাজুয়েট অথবা ব্যাংকার্সদের জন্য, যেহেতু আমরা জেনে থাকি একটা ইউনিভার্সিটি, একটা সাবজেক্টই, ইউনিভার্সিটি কয়েকটা আছে, বাট সাবজেক্টের মধ্যে একটাই গ্রিন লিস্ট ক্যাটাগরির আন্ডারে পড়ে, দ্যাট ইজ প্রফেশনাল অ্যাকাউন্টিং। সো ব্যাংকার্সদের জন্য প্রফেশনাল অ্যাকাউন্টিং, তাদের যেহেতু সিমিলার টু দেয়ার ওয়ার্ক রোল, যেহেতু তারা এখানে ক্রেডিটস, ডেবিটস এগুলো নিয়ে, অ্যাকাউন্টস এগুলো নিয়ে কাজ করে থাকে, সো তারা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের জন্য এলিজিবল। সো তারা কিন্তু এই সাবজেক্টটাতে প্রসিড করতে পারতেছে, তাদের গ্রিন লিস্টের জন্য তারা স্ট্রেট টু রেসিডেন্সি পাথওয়েটা পেয়ে যাচ্ছে। বাট যারা স্ট্রেট টু রেসিডেন্সি পাথওয়ে পাচ্ছে না, লেটস সে টিয়ার 2 যেটা নিয়ে আমরা বলছিলাম, সো তারাও কিন্তু যে ভিসা মানে পরবর্তীতে সে রেসিডেন্সি সিকিউর করতে পারতেছে না এমন না, রেসিডেন্সি তারাও সিকিউর করতে পারতেছে। এবং তাদের এইসব সাবজেক্টের মধ্যে আপনার যেমন বিজনেস ম্যানেজমেন্ট হতে পারে, অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স হতে পারে, যেটা স্টুডেন্টদের জন্য আমরা এখন খুবই বেশি দেখা যাচ্ছে, লজিস্টিক্স হতে পারে, সাপ্লাই চেইন হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, এইচআরএম হতে পারে,
তো ঘুরায় ফিরে দেখা যায় সবাই পড়ালেখা শেষ করার পরে যখনই জব একটা এলিজিবল হয়ে যায়, জব পেয়ে যায়, সাথে সাথে কিন্তু সে পিআরের জন্য এলিজিবল হয়ে যেতেছে। সো এইটা হয়ে গেল আপনার বিজনেসের গ্র্যাজুয়েটদের জন্য। সেকেন্ডলি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটসের জন্য। সো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটসগুলো ম্যাক্সিমামই ইঞ্জিনিয়ারিং যেসব সাবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু গ্রিন লিস্ট ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকে। সো এটা এইটার একটা মধ্যে ইন্টারেস্টিং বিষয় ওদের জন্য, মোস্ট অফ এক্স্যাক্টলি দ্য সাবজেক্ট। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা, যেটা এখন নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি ডিমান্ডেবল ইঞ্জিনিয়ারিং সেক্টরে, দ্যাট ইজ কনস্ট্রাকশন ম্যানেজার্স। সো যারা সিভিল থেকে পড়ে স্পেসিফিক্যালি, তারা কিন্তু নিউজিল্যান্ডে সবচেয়ে ডিমান্ডেবল জব এখন রাইট নাও হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার্স, কনস্ট্রাকশন ম্যানেজার্স, সিভিল ম্যানেজার্স, আর্কিটেকচার্স, এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এগুলো কিন্তু টিয়ার 1 সাবজেক্টস। তারা কিন্তু পড়ালেখা যদি নিউজিল্যান্ডে একটা মাস্টার্স করে ফেলে বা লেটস একটা ব্যাচেলর করে, তারা কিন্তু স্ট্রেইট অ্যাওয়ে রেসিডেন্সি পিআরের জন্য পেয়ে যাইতেছে, এলিজিবল হয়ে যাইতেছে। সো এইটা ছাড়াও আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এটা ছাড়াও আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা ছাড়াও আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি দরকার পড়ে। সো এইগুলো সাবজেক্টও কিন্তু আপনার গ্রিন লিস্ট ক্যাটাগরির আন্ডারে পড়তেছে। 3 যদি আমি বলে থাকি, নাম্বার 3 হবে হচ্ছে আপনার আইটি সেক্টরটা। আইটি সেক্টরটার মধ্যে সাইবার সিকিউরিটি আছে, আইটি সেক্টরটার মধ্যে নেটওয়ার্কিং সেক্টরটা আছে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। সো ওখানেও আপনার এইগুলো হচ্ছে আপনার গ্রিন লিস্ট ক্যাটাগরির আন্ডারে পড়তেছে। সো এখানকার স্টুডেন্টরাও পড়ালেখা শেষ করার পরে কিন্তু স্ট্রেট টু রেসিডেন্সির অপশনটা পাচ্ছে। একজন এমবিবিএস ডক্টর, সে এখানে 10 বছর জব করতেছে অথবা ফ্রেশ গ্র্যাজুয়েট, সে ওখানে কি ডিরেক্ট যে মেডিকেল ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবে কিনা, মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়তে পারবে কিনা, অথবা ওখানে যে সে কোন সাবজেক্টে পড়বে, অথবা একজন বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি থেকে যারা পাস করছে তারা কোন সাবজেক্টে পড়বে, সিস্টেমটা কি? মেডিকেল সেক্টরের ক্ষেত্রে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে থাকে। কমপ্লিকেটেডটা যেটা আমি এখন ক্লিয়ার করে দিব আপনাদের স্টুডেন্টদের জন্য। সো দ্যাট ইজ বাংলাদেশ থেকে লেটসে যারা এমবিবিএস করে থাকে, তারা নিউজিল্যান্ডে কিন্তু ডিরেক্টলি ডক্টরশিপের রাইটটা পায় না। তাদের যেটা করতে হয়, তাদের এখান থেকে আগে একটা হেলথ সায়েন্সের সাবজেক্টে তারা যায়, তারা একটা ওভারঅল হেলথ সায়েন্সের বিষয়ে তারা একটা অ্যাক্রেডিটেশন নেয়, তারা একটা এডুকেশন নেয়, এবং এটা শেষ করার পরে তারা কিন্তু স্ট্রেট টু রেসিডেন্সি পিআরের অপশনটা পেয়ে যায়। এই স্ট্রেট টু রেসিডেন্সি পিআরের অপশনটা পাওয়ার পরে তারা কিন্তু নিউজিল্যান্ডে ডোমেস্টিক ফিজে তারা তাদের মেডিকেল সার্টিফিকেশন রেজিস্ট্রেশন প্রোগ্রামসগুলো করতে পারে, এবং ওইটার কস্টিং কিন্তু তখন অনেকটাই কমে আসে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল না। সো এরপরে কিন্তু তারা প্র্যাকটিস করতে পারে, মেডিকেল প্র্যাকটিসেস যেগুলো করার লাগে তারা কিন্তু এরপরে করতে পারে। বাট বাংলাদেশের সুবিধা হচ্ছে কাদের জন্য? সুবিধা আছে হচ্ছে নার্সিং, যারা যায় নার্সিং সেক্টরের জন্য, তাদের জন্য কিন্তু ডিরেক্ট বাংলাদেশ থেকেই তারা যেই সাবজেক্টে যাবে, এই সাবজেক্টটা কিন্তু রেজিস্টার্ড নার্সিং সাবজেক্ট। সো নার্সিং সাবজেক্টসে যারা যাচ্ছে তারা কিন্তু পড়ালেখা শেষ করার পরেই তারা সাথে সাথে নার্স হিসাবে জয়েন করতে পারতেছে বিভিন্ন হসপিটালসগুলোতে, মেডিকেল সেক্টরসগুলোতে। হেলথ সায়েন্সের সেক্টরটা অ্যাকচুয়ালি সব ইউনিভার্সিটিতে আছে, বাট সবচেয়ে পপুলার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওটাগো। সো ইউনিভার্সিটি অফ ওটাগোতে আপনার হেলথ সায়েন্স রিলেটেড অনেক সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। এটা ছাড়াও আপনার হেলথ সায়েন্স, পাবলিক হেলথ, এই সাবজেক্টটা আপনার ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে আছে, ম্যাসি ইউনিভার্সিটিতে আছে, ইউনিভার্সিটি অফ ওয়াইক্যাটোতে আছে, ইস্টার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছে, সাউদার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছে। সো ইনস্টিটিউশনগুলোতেও কিন্তু আপনার হেলথ সায়েন্সের সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাভেলেবেল। নিউজিল্যান্ডে একটা বিষয় দেখি যে এডুকেশনে অনেকে পড়তে চায়, এবং রিকোয়ারমেন্টটা কি যদি কেউ টিচিং জন্য নিউজিল্যান্ডে যেতে চায়? সো টিচিং বলতে কি, 2 টাইপের টিচিং সাবজেক্ট হয়ে থাকে। একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড যে সাবজেক্টটা, যেটা হচ্ছে চিলড্রেন টিচিং যেটাকে বলি, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট টিচিং বলি। তো এই 2 টাইপের টিচিং সাবজেক্ট আছে, এবং 2 টাইপের টিচিং সাবজেক্টের জন্যই কিন্তু আপনার প্রিভিয়াস এডুকেশন থাকতে হবে টিচিং রিলেটেড অথবা এডুকেশন রিলেটেড। আপনার কিন্তু খালি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু একটা টিচিং এক্সপিরিয়েন্সের সাবজেক্টে যেতে পারতেছেন না। আপনি যেতে পারবেন কোন সাবজেক্ট? আপনি যেতে পারবেন এডুকেশন সাবজেক্টে। এডুকেশনটা কিন্তু একটা ওভারঅল সাবজেক্ট। লেটসে এডুকেশন পড়ে সে কোনো একটা স্কুলের কাউন্সিলর হতে পারে, সে একটা স্কুলের লেটসে সাইকোলজিস্ট হতে পারে, সে স্টুডেন্টদের সাইকোলজিক্যাল টিচার হতে পারে। বাট কেউ যদি টিচিং প্রফেশনে যেতে চায়, তার কিন্তু প্রিভিয়াস টিচিংয়ের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেমন টিচিংয়ের এডুকেশন থাকতে হবে, পাশাপাশি টিচিংয়ের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই দুইটা যদি কেউ ফুলফিল করে, তাহলে কিন্তু একটা বাংলাদেশ থেকে একজন মানুষ ব্যাচেলর অফ আর্লি চাইল্ডহুড এডুকেশন বা ব্যাচেলর অফ টিচিং বা মাস্টার্স অফ টিচিং বা মাস্টার্স অফ আর্লি চাইল্ডহুড এডুকেশন বা মাস্টার্স অফ লার্নিং অ্যান্ড অ্যাডাল্ট টিচিং, অনেক সাবজেক্টই আছে, এগুলো সাবজেক্টে তখন সে অ্যাপ্লাই করতে পারতেছে। আর এখানে আরেকটা রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ এখানকার কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কিন্তু কম্পেয়ার টু আদার্স একটু হাই হয়ে থাকে। যেমন অনেক ইউনিভার্সিটিতে লেগে থাকে 7 নো ব্যান্ড লেস দেন 6.5, অথবা কিছু ইউনিভার্সিটি লিখে থাকে 6.5 নো ব্যান্ড লেস দেন 6.5। সো এইরকম আর কি, তখন ইংলিশ প্রফিসিয়েন্সিরও কিছু চেঞ্জেস দেখা যায়।
থ্যাংক ইউ জাওয়াদ ভাই। আসলে আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে কারণ আমরা ডিটেল সব কিছু নিয়ে আলোচনা করতেছি, আপনারা তারপর জানতে পারতেছেন একটা স্টুডেন্টের মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে থাকলে তার ভিসার জন্য কি কি ধরনের ডকুমেন্টস লাগে যদি একটু এক্সপ্লেন করতেন আমাদেরকে। সো ভিসার জন্য ওভারঅল দেখা যায় ভাই আপনার একাডেমিক্যালি একটা স্টুডেন্ট এলিজিবল হওয়ার জন্য ইউনিভার্সিটিতে যেসব ডকুমেন্টস লাগে সেগুলো তো লাগেই। এইটা ছাড়া পাশাপাশি একটা স্টুডেন্টের দেখা যায় তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, তার মেডিকেল সার্টিফিকেট লেগে থাকে, তার প্রপার ফাইন্যান্সের সব সার্টিফিকেটগুলো লেগে থাকে, তার ব্যাংকের সব ডকুমেন্টসগুলো লেগে থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশনের জন্য একটা স্টাডি প্ল্যান রেডি করা লাগে। এবং এটার পাশাপাশি আপনার দেখা যায় হচ্ছে আপনার এই পুরা টাকাটা আপনি কেমনে অ্যাকোমোডেট করছেন, কেমনে কালেক্ট করছেন, এইটারও একটা সলিডারিলি এটার একটা এক্সপ্লেনেশন, যেটা আমরাকে বলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্সে আপনার পুরা জিনিসটাকে ভেঙে দেখানো লাগে। এইগুলো ডকুমেন্টস থাকলে একটা স্টুডেন্ট কিন্তু ভিসার জন্য প্রসিড করতে পারে নিউজিল্যান্ডে। এই নিউজিল্যান্ডে আসলে ভিসা চেকলিস্ট আহামরি টাফ কোনো কিছু না, বাট একটা ক্লিয়ার পিকচার দেওয়া আছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন থেকে, ওইটা জাস্ট আপনাকে ফলো করতে হয়, যে ফলো করে আসলে ভিসাটা অ্যাপ্লিকেশন করতে হয়। বাট এটা ট্রান্সপারেন্ট হইতে হয়, আপনি কোনো কিছু গোজামিল দিয়ে দিবেন আর ভিসা হয়ে যাবে, অথবা আপনি কোনো কিছু মেকিং করে দিবেন ভিসা হয়ে যাবে, এটা আসলে টাফ। এই জন্য যারা আসলে ভিসা এক্সপার্ট, হ্যাঁ, তাদের মাধ্যমে ভিসাগুলো অ্যাপ্লিকেশন করলে বেটার। আবার নিউজিল্যান্ডে একটা টেস্টিং বিষয় আছে, আনফরচুনেটলি কোনো কারণে যদি ভিসা রিফিউজও হয়, ওরা লিখে দেয় যে কেন ভিসা রিফিউজ হয়েছে, আপনি যদি এটা এক্সপ্লেন করেন ভিসা রিফিউজাল হওয়ার পরও ভিসাগুলো হয়ে যায়। লাস্টের দিকে আমরা চলে এসেছি পডকাস্টের, আমরা জানতে চাইবো যে কি কি কারণে ভিসা রিফিউজাল হয়। একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে র্যান্ডম একটা টাকা রাখলো 40 লাখ 50 লাখ, সামহাও সে ম্যানেজ করে, সে যে ওই ডকুমেন্টসটা দিয়ে যদি ভিসার জন্য দাঁড়িয়ে যায়, তার কি ভিসা হবে না ভিসা রিফিউজ হবে, এবং সে কি করতে পারে যে ওই ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো লেটস সে একটা স্টুডেন্ট 40-50 লাখস তার ব্যাংকে রেখে সে তার ভিসা সাবমিশনের জন্য রেডি হলো। এখন ইন মোস্ট কেসেস তার ভিসাটা রিফিউজাল হয়ে যাওয়ার চান্সেস থাকে। কেন থাকে? থাকে হইতেছে বিকজ সে খুব সিম্পল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং খুব সিম্পল কিছু এক্সপ্লেনেশন সেখানে দেয়নি। নিউজিল্যান্ড ইমিগ্রেশন তারা খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই ট্রান্সপ্যারেন্ট। তারা আপনাকে বলেই দেয় যে এই টাকাটা আপনার 3 মাসের ফার্স্ট অফ অল ম্যাচিওর হওয়া লাগবে, সেকেন্ড অফ অল এই টাকাটা আপনি প্রপারলি এক্সপ্লেইন করেন কোথার থেকে আসছে, এবং থার্ড অফ অল এই টাকাটা তো আপনার অনলি ফার্স্ট ইয়ারের ফিজে গেল, আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা পরবর্তী আপনার যতটুকু পড়ালেখা আছে এই পড়ালেখাটা আপনি প্রপারলি এক্সপ্লেন করতে মানে প্রপারলি এক্সপ্লেন করেন যে তখন আপনি কোথায় ম্যানেজ করবেন, কেমনে ম্যানেজ করবেন, বা আপনার স্পন্সর কীভাবে আপনাকে সাপোর্ট করবে। এই যে জিনিসটা যদি সে প্রপারলি উইথ ডকুমেন্টস, উইথ সাপোর্টিং এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টস, যেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে ডিরেক্ট নিজে নিজে করাটা একটু টাফ হয়ে যায়। সো এই জন্যই দেখা যায় হচ্ছে তারা এজেন্টসের কাছে আসে, এজেন্টসরা এখানেই তাদেরকে সাপোর্ট করতে পারে যে এবং ইউনিভার্সিটিও কিন্তু এজেন্টসদের সাথে এই জন্যই স্টুডেন্টদেরকে প্রেফার করে যে তোমরা এজেন্টসদের সাথে কাজ করো, বিকজ তারা এখানে কিন্তু প্রফেশনাল। আমরাও কিন্তু বলি যে তোমরা এজেন্টসদের সাথে কাজ করো, কেন? বিকজ তারা তোমার ডকুমেন্টেশনের প্রফেশনাল। এই ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটা স্টুডেন্ট ভুল করতে পারে, যেটা কিন্তু এজেন্টসরা এক্সপিরিয়েন্স থাকার কারণে তারা এই ভুলটা করে না, তারা এই জিনিসটা একটা স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারে। তো তখন যে একটা স্টুডেন্টের কিন্তু ভিসা রেশিওটা ইনস্ট্যান্টলি অনেক হাই হয়ে যেতেছে। আমি আপনার কাছে নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে আসবো যে স্টুডেন্টের সাবজেক্ট মিসম্যাচ। আপনি জানেন যে বাংলাদেশে এটা অনেক কমনলি ঘটে যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে ব্যাংকে জব করে এবং পরবর্তীতে দেখা যায় সে চিন্তা করে যে না আমি আর একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে যাব, সেক্ষেত্রে সাবজেক্ট মিসম্যাচ যদি করে ভিসাতে কীভাবে ইম্প্যাক্ট পড়ে? সো এই জিনিসটা নিয়ে ভাই নিউজিল্যান্ড অনেক স্ট্রিক্টলি তারা একটা কিছু জিনিস ফলো করে যে ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার এক্সপ্লেনেশন যে কেন আপনি যেই সাবজেক্টটাতে যাচ্ছেন, কেন আপনি এই সাবজেক্টটা প্রেফার করছেন। লেটস সে ভাই আপনি যে কোশ্চেনটা করলেন, এটা অনেক সময় কমন কেস দেখা যায় যে নিউজিল্যান্ডে অনেকেই বলে যে আমি গেলে গ্রিন লিস্টেড সাবজেক্টে যাব, কিন্তু সে তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেসের দিকে, তার সাথে লেটসে অ্যানালিটিক্সেরও কোনো সম্পর্ক নেই, তার সাথে অ্যাকাউন্টিংয়েরও কোনো সম্পর্ক নেই, কিন্তু সে যেতে যাচ্ছে হচ্ছে লেটসে বিজনেস রিলেটেড, আইটি রিলেটেড সাবজেক্ট বা গ্রিন লিস্টেড রিলেটেড সাবজেক্ট। তো হি উইল নট বি এলিজিবল। বাট ইউনিভার্সিটি যদি তাকে অফার দিয়েও থাকে, কিছু কনভার্সন করছে, বাট তার যদি প্রায়র কোনো এক্সপিরিয়েন্স না থাকে বা প্রায়র কোনো এক্সপ্লেনেশন না থাকে, তাকে কিন্তু ইমিগ্রেশন ভিসাটা দিবে না। বিকজ ইমিগ্রেশনের কথা স্ট্রিক্ট, এই সাবজেক্টের সাথে তোমার কোনো রেলেভেন্সি নেই। তুমি সাডেনলি নতুন করে একটা সাবজেক্ট পড়তেছো এবং ওখান থেকে তুমি ক্যারিয়ার করবা, ইটস নট প্রপার এক্সপ্লেনেবল, এবং তখন ভিসাটা দিচ্ছে না।
সো এই জন্য ভাই আপনারও যে কোশ্চেনটা ছিল যে ইঞ্জিনিয়ারিং করার পরে সে ব্যাংকিং সাবজেক্টে পড়লো, এরপরে লেটসে সে অন্য কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলো। সো এইটাও কিন্তু অবভিয়াসলি একটা ইমিগ্রেশন অ্যালাউ করবে না। ইমিগ্রেশন কি অ্যালাউ করবে? লেটসে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এরপরে লেটসে সে ব্যাংকিং করছে, এখন লেটসে সে বিজনেস সাবজেক্টে অ্যাপ্লাই করতেছে, ইমিগ্রেশন এটা অ্যালাউ করবে কেন? বিকজ তার বিজনেস রিলেটেড তার এক্সপিরিয়েন্স আছে। আর বিজনেস যেহেতু কনভার্সন একটা প্রোগ্রাম হয়ে থাকে, এখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। সো যেহেতু আপনার প্রপার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে, আপনি ওটা দেখায় কিন্তু আপনি ইমিগ্রেশনকে ভিসা সাবমিট করলে ইমিগ্রেশন কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিবে বিজনেস রিলেটেড প্রোগ্রামে। বাট লেটসে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন 2015 সালে, এখন 2025-26 পর্যন্ত আপনি ইন দ্য মিন টাইম আপনি ব্যাংকে জব করছেন, এখন আপনি ইঞ্জিনিয়ারিং গ্রিন লিস্ট হওয়ার কারণে আপনি আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে লেটসে আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করছেন নিউজিল্যান্ডে, আপনার কিন্তু ভিসা পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই কমে যাবে। কেন কমে যাবে? এই যে 11 বছর আপনার গ্যাপ, এই 11 বছর আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আপনি কিন্তু কোনো কাজ করেননি, কোনো ওয়ার্ক করেননি। সো সাডেনলি আপনি কেন আবার ইঞ্জিনিয়ারিংয়ে ফেরত যেতে যাচ্ছেন? এটা কিন্তু প্রপারলি এক্সপ্লেনেবল না। সো সাবজেক্ট মিসম্যাচ জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। সাবজেক্টটা আপনাকে ম্যাচ করতেই হবে এবং প্রপারলি এক্সপ্লেইন করতে হবে যে কেন আপনি এই সাবজেক্টটা করতেছেন, এই সাবজেক্টটা কেন আপনাকে বেনিফিট করতেছে, এই সাবজেক্ট অনুযায়ী কেন আপনার জব অপরচুনিটি ভালো হবে, আপনার ক্যারিয়ার অপরচুনিটি ভালো হবে, এবং কেন ইমিগ্রেশন আপনাকে এই সাবজেক্টের জন্য অ্যালাউ করবে। আমরা আরো স্পেসিফিক ভাবে বলি যে বাংলাদেশে কোথায় আপনি জব করবেন, আপনি নিজেকে আরো 3 বছর পরে কোন লেভেলে দেখতে চান, এইগুলা ডিটেলসে মার্কেট রিসার্চ করে আপনি এক্সপ্লেন করাটা উচিত। এক্স্যাক্টলি, ইয়েস, এগুলো সব আপনার স্টাডি প্ল্যানে, এগুলো আপনাকে বুঝায়। স্টাডি input প্ল্যানটা দেওয়া অনেক উচিত। বড় হয়, বাট স্টাডি প্ল্যানটা তো অনেক কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, একটা এটার স্টাডি জন্য- প্ল্যান 4 to 5 পেজ পর্যন্ত হইতে পারে। এক্স্যাক্টলি, এটার জন্য দেখা যায় নিউজিল্যান্ডে অনেক সময় ম্যাক্সিমাম টাইমেই কোনো ইন্টারভিউ হয় না, ওরা জাস্ট আপনার স্টাডি প্ল্যান থেকে ওরা আপনাকে বুঝে নেয় যে আপনার অ্যাকচুয়াল ডিটারমিনেশনটা কোথায়। আর যাদের স্টাডি প্ল্যানটা উইক হয় তারা ম্যাক্সিমাম টাইমে আইদার ডিরেক্টলি রিফিউজ খেয়ে যায়, অথবা দেখা যায় তাদেরকে ইন্টারভিউ কল করে। সো এইখান থেকে সেফ থাকার জন্য স্টাডি প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। স্টাডি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ, বাট এখন তো চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, উইথিন দ্য মিনিটের মধ্যে আমরা একটা এসওপি লিখে তো সাবমিট করে দিতে পারি এবং সে তো আমাকে ওয়ার্ল্ডের বেস্ট এসওপিটা লিখে দিবে। এইটাতে আসলে আমার ভিসাতে কিভাবে ইম্প্যাক্ট করে এবং আমি এটা করতে পারবো কিনা, স্টুডেন্টরা করতে পারবে কিনা? ওয়ার্ল্ডে যেমন এআই আছে লিখে দেওয়ার জন্য, ওয়ার্ল্ডে এমনও এআই সফটওয়্যার আছে যারা এটাও বের করে দেয় এটা কে লিখছে, স্টুডেন্ট লিখছে নাকি এআই লিখছে, রাইট? সো এআই যদি কেউ ইউজ করে, ইমিগ্রেশন কিন্তু ওটা তাদের এমন টুলস আছে, তারা কিন্তু সবগুলা টুলসের দ্বারাই চেক করে। ফার্স্ট অফ অল তাদের চেকিংটা হয় কিন্তু একটা টুলের দ্বারা, যে এখানে সে কি লিখছে, সে প্রপার পয়েন্টসগুলো মেনশন করছে নাকি, এবং এইটার কোথাও থেকে সে লেটসে প্ল্যাগারিজমটা করছে নাকি, সে অন্য কোনো ওয়েবসাইট থেকে প্ল্যাগারিজম হয়েছে নাকি, বা সে এটা লেটসে প্ল্যাগারিজম করে সে প্যারাফ্রেজিং করে সাবমিট করে দিছে, এগুলা কিন্তু অ্যাকসেপ্টেড না। ইমিগ্রেশন কিন্তু এগুলা মোর দেন 10% হলেই কিন্তু ইমিগ্রেশন আপনাকে স্টেট ভিসা রিফিউজ করে দিবে। স্ট্রেট ভিসা রিফিউজ করে দেবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, নিজের এসওপিটা নিজের হ্যান্ড রাইটিং হাতে করা। লিখে এরপরে দেখা যায় এটা আপনি টাইপ করে আপনি ইমিগ্রেশনকে দিবেন। এটা যদি আপনি কোনোভাবে ইআই থেকে ডাউনলোড করে সাবমিট করে দেন, আপনার ভিসা আসার চান্সেস নীল। আরেকটা জিনিস জানতে চাই যে ধরেন একটা স্টুডেন্টের 5 বছরের গ্যাপ আছে, 3 বছরের গ্যাপ আছে, অথবা 15 বছর ধরে জব করতেছে, সেই স্টুডেন্টটা কি ডিসকোয়ালিফাই হয়ে যাবে ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা ভিসার জন্য? নট রিয়েলি, তারা যেহেতু তাদের এত বছরের গ্যাপ আছে, তারা যদি হয়তো প্রপারলি সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে, ড্যাপ এক্সপ্লেনেশন দিয়ে, এগুলো যদি দিয়ে তারা দিতে পারে, তারা অবভিয়াসলি এলিজিবল, তাদের রিফিউজাল হওয়ার কোনো চান্সেস নাই। সাপোজ আমার এখন ব্যাংকে টাকা অ্যাভেলেবেল নাই, আমার পোটেনশিয়াল ইনকাম আছে আমার প্যারেন্টসের। স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা কমন কোশ্চেন থাকে যে আগামী 1 বছর আমার প্যারেন্টস দেখা যাচ্ছে 2 লাখ টাকা করে স্যালারি পায়, 24 লাখ টাকা আসবে, অথবা আমার বিজনেসের পোটেনশিয়াল ইনকাম আছে। পোটেনশিয়াল ইনকামটা আমি সামারি করে ভিসার জন্য সাবমিট করতে পারবো কিনা, করলে সেক্ষেত্রে রেজাল্ট কি আসবে? অবভিয়াসলি ইমিগ্রেশনের আবদারি আছে একটা স্টুডেন্টের কাছে যে তুমি আমাকে তোমার স্পন্সরের রেগুলার ইনকামটা দেখাও, রাইট? মানে রেগুলার ইনকামটা ফিউচার ইনকাম না, ফিউচার, হ্যাঁ, আমি কি future- ফিউচার ইনকাম দেখাইতে পারবো কিনা? হ্যাঁ, ফিউচার ইনকাম হবে, অবভিয়াসলি আপনি দেখাইতে পারবেন, বাট ওটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান হিসাবে। আপনার যে কারেন্ট যে প্ল্যানটা, এটা কিন্তু আপনার টোটালি লিকুইড দেখাইতে হইতেছে, ওকে, মানে লিকুইড অ্যামাউন্ট আমার ব্যাংকে অ্যাভেলেবেল থাকবে, ব্যাক অ্যাভেলেবেল থাকতে হবে। আমার এক্স্যাক্টলি, ব্যাংকে কোনো টাকা না, আমি ফিউচার ইনকাম দেখালাম, সেটা কি হবে? সেটা হবে না। সেটা হবে না, সেটা হবে ভিসা না। রিফিউজ হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনার এখনকার যে টাকা, আপনার ফার্স্ট ইয়ারের যে এক্সপেন্সেস, ভিসা হওয়ার পর আপনাকে টিউশন ফিস পে করতে হবে, ফার্স্ট ইয়ারে আপনার লিভিং এক্সপেন্সেস যেটা আমি বলেছিলাম, এগুলো আপনাকে ব্যাংকে মিনিমাম 40 to 50 লাখ টাকা আপনাকে থাকতেই হবে।
এইটার পরে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, বাকি যে টাকাটা দেখানো লাগে সেকেন্ড ইয়ারের ফিস, থার্ড ইয়ারের ফিস, এইটা আপনি প্ল্যানিং করে দেখাতে পারেন। বাট ওই প্ল্যানিংটা কিন্তু আপনাকে আবার প্রপারলি এক্সপ্লেনেবল হতে হবে যে একটা ফ্যামিলি, লেটস সে একটা ফাদার, হ্যাঁ, ফাদার হচ্ছে স্পন্সর, এখন ফাদারের সে মনে করেন তার সানকে নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় পাঠাচ্ছে, তো স্টুডেন্ট ভিসায় কিন্তু সে গেল, তার ফার্স্ট ইয়ারের সব কিছু প্রপারলি দেখালো, কিন্তু একটা ফাদারের রেগুলার ইনকাম আমরা দেখতে পাচ্ছি আসতেছে লেটসে 30 লাখ টাকা অ্যানুয়ালি। এখন একটা ফ্যামিলির তো বাংলাদেশেও 10 লাখ টাকা অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস থাকে, তাহলে তার বাকি থাকে কতটুক 20 লাখস। এই 20 লাখস যদি তার সনকে সে স্পন্সর করে, হ্যাঁ, বা লেটস সে তার ডটারকে সে স্পন্সর করে, বাট তার সন বা ডটারের টিউশন ফিজই এসে যাচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড 30 লাখস, তাহলে কিন্তু সে রিফিউজ হয়ে যাবে। সো এই জায়গাটা আপনাকে প্রপারলি লিঙ্ক করে দিতে হবে যে স্পন্সরের ফ্যামিলি এক্সপেন্সেসের পরে যে টোটাল ইনকামটা থাকে এইটা যাতে আফটার মানে এটা যাতে ইকুইভ্যালেন্ট অর মোর হয়ে থাকে টু স্টুডেন্টস অ্যানুয়াল ইনকাম বা অ্যানুয়াল এক্সপেন্সেস। সো এটা যদি প্রপারলি আপনি এখানেও একটা এক্সপ্লেনেশন করতে হয় স্টাডি প্ল্যানে, এটা যদি আপনি প্রপারলি করেন তাহলে ভিসা হবে। একটা স্টুডেন্ট তো চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারে, অফার লেটার নিয়ে আসতে পারে, তো স্টুডেন্ট নিজে নিজে না করে কেন স্কলার জোনের কাছে আসবে, কেন এজেন্টদের কাছে যাবে? সো মেইনলি অফার আনাটা ইজি, এটা স্টুডেন্টরা আনতে পারে, বাট এইটা কেন আমি অ্যাজ এ ইউনিভার্সিটির কমিউনিকেশন হিসাবে আমি কেন না করি, অথবা ইউনিভার্সিটিও কেন এটাকে ডিসকারেজ করে? ইউনিভার্সিটি ডিরেক্টলি বলে যে দেখো তুমি অফার তো পাচ্ছ, বাট ইমিগ্রেশনের রুলস কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। এই ইমিগ্রেশনের জন্য যত ডকুমেন্টেশন একটা স্টুডেন্টকে প্রিপেয়ার করা লাগে, এটা একটা স্টুডেন্ট সে এই রিলেভেন্ট ওয়ার্ক জীবনে যদি না করে থাকে তার জন্য অনেক ডিফিকাল্ট। এটা চিন্তা করা যে তার কত প্রবলেম ফেস করতে হয়, এটা যে কতটা টাফ ওয়ার্ক, এটা যতক্ষণ পর্যন্ত কেউ একজন নিজে না করে পাইছে ততক্ষণ পর্যন্ত সে বুঝবে না এটা যে কতটা ডিফিকাল্ট। এবং এখানে যদি আপনার সিম্পলও একটা মিস্টেক হয় আপনার কিন্তু ভিসা রিফিউজ হয়ে যায়। সো এই যে এত শর্ট কামিংসের জন্য যে আপনার রিফিউজ হয়ে যাবে, এই জন্য আমি এনি টাইম স্টুডেন্টদেরকে সাজেস্ট করি আপনারা এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন। নিউজিল্যান্ডে তো অ্যাপ্লিকেশন ফিজ লাগতেছে না, এজেন্টও তো আপনার থেকে সার্ভিস চার্জ নিচ্ছে না। লেটস সে স্কলার জন্য তো আপনার থেকে সার্ভিস চার্জ নিচ্ছে না। সো ওয়াই নট স্কলার জোন, আপনি তাদের মাধ্যমে কেন অ্যাপ্লাই করবেন না? অবভিয়াসলি আপনার অ্যাপ্লাই করা উচিত কোনো একটা এজেন্টের মাধ্যমে যে আপনাকে ফুললি সার্ভিসটা দিচ্ছে, অফারটাও এনে দিচ্ছে। হ্যাঁ, আপনার ডকুমেন্টেশন তো এনিওয়েজ আপনার লাগতো, ডকুমেন্টেশন আপনি এজেন্টের থেকে জেনে নেন কি কি লাগবে, প্রপারলি সাপোর্টিংগুলো আপনাকে লিখে দিক, তারা বুঝায় দিক, এরপরে আপনি চাইলে নিজে নিজেও বানিয়ে নিতে পারেন। আপনি বানিয়ে নিয়ে আপনি আবার এজেন্টকে দেখায় এজেন্ট যদি আপনাকে কনফার্ম করে তারপরে আপনি ভিসা সাবমিশনে যান। সো এই জন্য আমরা সাজেস্ট করি এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করো, তাহলে তোমার জন্য স্টুডেন্টের জন্যও ভালো, অবভিয়াসলি আমাদেরও। থ্যাংক ইউ সো মাচ জাওয়াদ ভাই, অনেক অনেক ইনফরমেশন শেয়ার করলেন স্টুডেন্টদের। আমরা হোপফুলি স্টুডেন্ট হেল্পফুল হবে। আমি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জানি একটা স্টুডেন্ট নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারে, অফার লেটার নিয়ে আসতে পারে, ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে, বাট স্টুডেন্ট একজন এক্সপার্ট সার্ভিস ফ্রি অফ কস্টে কেন নিবে? স্কলার জোন লং টাইম ধরে অলমোস্ট 15 ইয়ার্স ধরে আমরা কাজ করতেছি, প্রচুর স্টুডেন্ট আমরা পাঠিয়েছি বিভিন্ন দেশে। নিউজিল্যান্ডে আমরা একটা এক্সপার্ট সার্ভিস দিয়ে থাকি, একটা গুড নাম্বার অফ স্টুডেন্ট স্কলার জোন থেকে ভিসা হয়েছে। 95% আমাদের অলমোস্ট ভিসা সাকসেস রেশিও, অলমোস্ট মোর দেন দ্যাট, আমরা এটা গর্বের সাথে বলতে পারি, উই আর প্রাউড ফর দ্যাট। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে ভিসাতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। নাম্বার 1, সাবজেক্ট সিলেকশন। এখন আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করছেন, কোন সাবজেক্টে জব করছেন, কোন সাবজেক্টে গেলে আপনার ভিসা রেশিও ভালো হবে, এটাতে আপনাকে স্কলার জোন হেল্প করতে পারে। নাম্বার 2, আপনার ব্যাংক ব্যালেন্স এবং ট্রানজাকশন, এবং আপনি আসলে ফান্ডটা কতদিন ধরে রাখতে হবে, কিভাবে আপনার ট্রানজাকশনটা করতে হবে, এবং ট্রানজাকশনে কি কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, এগুলো প্রুফ অফ ডকুমেন্টস কিভাবে দিতে হবে, এবং ওইটা কিভাবে একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশন লেটার কিভাবে তৈরি করতে হবে। স্কলার জোনের এখানে একটা এক্সপার্টিজম আছে, স্কলার জোন আপনাদেরকে হেল্প করতে পারে। স্কলার জোন আপনাকে এসওপি ডেভেলপমেন্ট, আমাদের অফিসে যারা জব করে লং টাইম ধরে তারাও বাইরের থেকে পড়ালেখা করে আসছে, কেউ হয়তো অস্ট্রেলিয়া থেকে, কেউ হয়তো কানাডা থেকে, এবং তাদেরও একটা বড় এক্সপিরিয়েন্স আছে যেহেতু তারা শত স্টুডেন্টের এসওপি
রাইটিং করছে এবং এটা অলমোস্ট 4 to 5 পেজের একটা এসওপি লিখতে হয় এবং হ্যান্ড রাইটিং এসওপি লাগে। এটা প্লেজারিজমে ধরলে কোনো রকম কপি পেস্ট থাকলে আসলে ভিসাটা রিফিউজ হয়ে যেতে পারে। এই জন্য স্কলার জোন কিন্তু আপনাকে এখানেও হেল্প করে। এই পয়েন্টগুলোর কারণে আমরা দেখতে পারতেছি স্কলার জোনের ভিসা রেশিও কিন্তু অনেক হাই। বাংলাদেশ থেকে যদিও ভিসা রেশিও 45%, বাট স্কলার জোনের ভিসা রেশিও কিন্তু 95% অ্যান্ড অ্যাভব। আপনারা, আমি রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, যে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একবার হলো আমাদের অফিস ভিজিট করুন। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ট্রু ইনফরমেশন দিতে। আপনারা জানুন, নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আসলে অনেকগুলা ভালো দিক আছে। আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারতেছেন, স্পাউস যেতে পারতেছে, কিডস এডুকেশন ফ্রি, 25 আওয়ার্স ওয়ার্ক করতে পারতেছেন পার্ট টাইম, 3 বছরের পিএইচডব্লিউ পাচ্ছেন, স্টেট রেসিডেন্স পিআর পাথওয়ে আছে, ওখানে যাওয়ার পর পিসফুল এনভায়রনমেন্ট আছে, সিকিউরিটি আছে, 1 বছরের টিউশন ফি দিয়ে যেতে পারতেছেন। সর্বোপরি বড় কথা হচ্ছে টিউশন ফিটা ভিসার পরে দিতে পারতেছেন। খুবই কস্ট ইফেক্টিভ ওয়েতে কিন্তু আপনি ভিসাটা অ্যাপ্লিকেশন করতে পারেন। একটা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে পৃথিবীতে এখন এত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো দেশেই যাওয়া সম্ভব না এক্সেপ্ট নিউজিল্যান্ড। আমরা অনেক সময় দেখি যে যেটা হয়, অনেক ধরনের রিউমার আসলে মার্কেটে ছড়ায় পড়ে। আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলি, নেগেটিভ নিউজগুলো আসলে খুব দ্রুত স্প্রেড আউট হয়, মানে জব নেই, এটা নেই, সেটা নেই, এই সমস্যা। কিন্তু নোবডি ব্যাক। যারা দেখেন নিউজিল্যান্ডের থেকে নেগেটিভ ভিডিও করে, নেগেটিভ কথাবার্তা বলে, তারা কিন্তু বাংলাদেশে ব্যাক করে না, তারা কিন্তু নিউজিল্যান্ডে আছে। আপনারা তাদের অবস্থানটা বুঝতে পারেন এবং আপনারা নেগেটিভ ভিডিওগুলো হয়তো বেশি বেশি দেখেন এবং সবাই একটা কথা বলে যে আগে তো সহজ ছিল। আসলে আগে যে কত আগে এটা আমরা জানি না। বলে 5 বছর আগে সহজ ছিল, 2 বছর আগে, মানে সে যখন গেছে তখন সহজ ছিল, বলে এখন তো কঠিন হয়ে গেছে। আসলে নিউজিল্যান্ড মাঝখানে অনেকদিন নিউজিল্যান্ড ভিসা দেয়নি, বাংলাদেশ থেকে অনেকদিন নিউজিল্যান্ড স্টুডেন্টরা যেতে পারেনি, বাট এখন যাচ্ছে। সর্বোপরি আপনার ওখানে বেস্ট কোয়ালিটি অফ এডুকেশন পাচ্ছেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো, পার্ট টাইম জব পাচ্ছেন, বাচ্চাদের টিউশন ফি ফ্রি পাচ্ছেন, ফুল ফ্যামিলি যেতে পারতেছেন, লো লিভিং কস্টে থাকতে পারতেছেন এবং একটু নেটওয়ার্কিং মেনটেন করলেই কিন্তু আপনার জবগুলো ম্যানেজ করতে পারতেছেন। ওখানে খুবই সুন্দর কিন্তু একটা পিআর পলিসি আছে, যেটা নিউজিল্যান্ডে কিন্তু আগে কখনোই ছিল না। স্টেট টু রেসিডেন্স অথবা ওয়ার্ক টু রেসিডেন্স, আপনি যে সাবজেক্টে যান আপনার কিন্তু অপরচুনিটি কিন্তু ওপেন আছে। ইভেন আপনি যদি চান 3 বছর পরে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিয়ে, অনেকে চায় দেশে ব্যাক করতে, দেশে পড়ালেখা করব, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য একটা খুবই সুন্দর অপরচুনিটি। নিউজিল্যান্ডে যেহেতু ভিসা রেশিও অন্য যে কোনো দেশের থেকে অনেক ভালো, এই জন্য আপনারা কিন্তু নিউজিল্যান্ডে যে মাস্টার্স করে, এবং যেহেতু বেস্ট কোয়ালিটি এডুকেশন, বেস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, অলমোস্ট অল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 500 এর মধ্যে আছে, ওদের বেস্ট ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 65, অলমোস্ট অল ইউনিভার্সিটি 3% এর মধ্যে আছে। এই জন্য আপনি যদি বেস্ট এডুকেশনের কথাও চিন্তা করেন উইথ সিকিউরিটি, আমরা জানি সেক্ষেত্রে নিউজিল্যান্ড ইজ দ্য বেস্ট অপশন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের পডকাস্টটা আজকে জানার জন্য। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এফএকিউ থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট এক্সপ্লোর করতে পারেন। হোপফুলি দেখা হবে স্কলার জোনে। আসসালামু আলাইকুম।